লিওনেল মেসি আজ কলকাতায় এলেন, কিন্তু যুব ভারতীতে তৈরি হলো চরম বিশৃঙ্খলা। কারণ মাঠে তিনি মাত্র ছিলেন 10 থেকে 15 মিনিট এবং তারপরেই উন্মত্ত জনতা মাঠ দখল করেন। তাদের একটাই দাবি, তারা লিওনেল মেসিকে দেখতেই পেলেন না। ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু মূল উদ্যোক্তা শতদ্র দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। সব বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য এবং আমার সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। দুজনকে স্বাগত আমাদের আজকের এই চারটে চারদিকের অনুষ্ঠানে। আমি প্রথমে গৌতমদার কাছে আসবো। গৌতমদা, আজকে যে যুব ভারতীতে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো, মাঠের পরিস্থিতি ঠিক কি তৈরি হলো? লিওনেল মেসি এলেন, যে সূচি ছিল, কর্মসূচি ছিল তার, সেই সূচি তো দেখলাম যে কোনোভাবে পূর্ণই হলো না। প্রথমে শুভাঙ্গী বলি যে তুমি এক্ষুনি বললে 15 মিনিট মেসি মাঠে ছিলেন, কারণ এর আগে একজন দর্শক ফোন করেছিলেন, উনি তোমায় বললেন 15 মিনিট কি 15 মিনিট মাঠে ছিলেন না, অন্তত 40 মিনিট মাঠে ছিলেন। এবং এটা আরও দুঃখের যে এতক্ষণ লিওনেল মেসি মাঠে থাকাতেও দর্শকরা আমরা কেউ তাকে ভালো করে দেখতেই পাইনি। আমি আর জয়জ্যোতি ঘোষ একই সঙ্গে প্রেস বক্সে দাঁড়িয়েছিলাম। আমরা মাঝে মাঝে ভিডিও স্ক্রিনের দিকে দেখছিলাম মেসিকে দেখার জন্য, এবং সেটাও ঢাকা। মানে আমি বাড়িতে মেসি যখন মায়ামির হয়ে খেলেন তখন মেসিকে যেরকম দেখতে পাই তার চেয়েও খারাপ দেখছে যুব ভারতীতে, কারণ ডিফেন্ডাররাও তাকে এত ঘিরে থাকে না যত বেশি মানুষ তাকে ঘিরেছিলেন। এবং আজ পর্যন্ত আমি কলকাতা শহরে এত বছর ধরে স্পোর্টস কভার করছি, বিশ্বের বিভিন্ন জায়গায় কভার করেছি, এরম কখনো দেখিনি যে একজন ব্যক্তিত্বের সঙ্গে মানে আষ্টে পৃষ্ঠে কম্বল চাদর লেপ জড়িয়ে মেসিকে নিয়ে আসলো মাঠে। মানেটা কি, ইউজুয়ালি যেটা হয় একটা জিপে, ওপেন জিপে মেসিকে ঘোরানো যেত, মেসি হাত নাড়তে নাড়তে যেতেন। এবং একটা সময় যেটা হলো, মানে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছননি, মাঠে ছিলেন না। আমার মনে হয় তার মানে ওই দৃশ্যটা দেখলে ভালো লাগতো না। একটা সময় সল্টলেক স্টেডিয়ামের উপর যেটা হচ্ছিল আমার দেখে, সেই ঢাকায় যেটা হয়েছিল বাংলাদেশে হাসিনা সরকার পতনে, সেটা মনে পড়ে যাচ্ছিল। উন্মত্ত জনতা যা পারছে তাই করছে। এবং তাদের মধ্যে একটা অংশ যুব ভারতে যেখান দিয়ে প্লেয়াররা উঠে আসেন, সে একটা কাভারটা অ্যালুমিনিয়াম, সেটাকে ভেঙে দিতে প্রায় উদ্যত হয়েছিল। এবং এত কিছুর মধ্যে পুলিশ, যে পুলিশের এত সুনাম কলকাতায় বড় বড় ইভেন্ট সামলানোর জন্য, স্পেশালি কলকাতা পুলিশের ছিল, এখানে তো কলকাতা পুলিশ না, রাজ্য পুলিশ, মানে বালি প্রতিভা ভাতৃসংঘ ম্যাচে যা পুলিশ লাগে মোটামুটি সেইরকম পুলিশ ছিল। জয়জ্যোতি আরও বলতে পারবে যে ডুরান্ড কাপে নর্মাল ম্যাচের চেয়ে বেশি পুলিশ থাকে। লিওনেল মেসি খেলতে এসছেন, পাড়ার পন্টা আসেনি, লিওনেল মেসি এসছেন মাঠে, তাকে মাঠে ঘোরানো হচ্ছে। শাহরুখ খান মাঠে আসবেন, সৌরভ গাঙ্গুলি, মমতা বন্দ্যোপাধ্যায়, কাউকে দেখতে পেলাম না আমরা। এবং আশ্চর্য না, সবচেয়ে যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে মেসি যখন মাঠ থেকে বেরোলেন এবং সবাই ধরে নিল যে মেসি বেরিয়ে যাচ্ছেন, তখন কিন্তু অ্যাকচুয়ালি মেসি বেরোননি, মেসি কিন্তু আবার ফিরে আসছেন। মেসির 1 ঘন্টার সময় ছিল, কিন্তু কেউ বোঝেইনি যে মেসি আর ফিরবেন না। পাবলিক অ্যাড্রেস সিস্টেমে অ্যানাউন্সমেন্ট হয়েছে কিনা আমি জানি না, যারা অ্যাঙ্কার করছিলেন তাদের বলা হয়েছে কিনা জানি না। সবচেয়ে গলদ আমার মনে হচ্ছে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে যে কথা বলা হচ্ছে সেই কথাটাই তো বোঝা যাচ্ছে না। আমি তো মিনিমাম অর্গানাইজার হলে এইটুকু করতাম যে মেসি কথা বলবেন আর দোভাষী অনুবাদ করবে 1 মিনিটের জন্য, এবং মেসি ফাঁকা একটু দাঁড়াবেন যেখানে সবাই তাকে দেখতে পাবে, তার কথা শুনতে পাবে। তাহলে কিন্তু আজকের এই বিশৃঙ্খলাটাই হতো না। কিন্তু কেউ বোধহয় টেস্টই করেনি যে স্টেডিয়ামে যে কথাগুলো বলছেন ওরা, শতদ্রু বলছিলেন, বিভিন্ন সময় অরূপ বিশ্বাস কি সব বললেন, অর্ধেক কথাই শোনা গেল না। আমি জয়দার কাছে আসবো। জয়দা, তুমি তো মাঠে উপস্থিত ছিলে, আমরা লাইভ রিপোর্টিং করছিলাম, তুমি আমাদের সমস্ত পরিস্থিতিটা তুলে ধরছিলে। যখন লিওনেল মেসি বেরিয়ে গেলেন, তারপর যেই যুব ভারতীতে যে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়, মানুষজন বোতল ছুঁড়তে আরম্ভ করেন, বোতল ছোড়া শেষ হয়ে গেল যখন দেখলাম যে সাথে সাথে চেয়ার তুলে ছোলা হচ্ছে, ফেন্সিং ভাঙা হচ্ছে, উন্মত্ত জনতা বলা যেতে পারে মাঠে নেমে পড়ছে। এবং সকলের কিন্তু একটাই দাবি, হাজার হাজার টাকা খরচ করে, কেউ নিজের বেতনের টাকা, 2 মাসের বেতনের টাকা জমিয়ে টিকিট কেটেছেন, 14,000, 15,000, 27,000 পর্যন্ত টাকা দিয়ে তারা টিকিট কেটেছেন, কিন্তু এক ঝলক পর্যন্ত তারা দেখতেই পেলেন না লিওনেল মেসিকে। একদমই শুভাঙ্গী, দেখো যেটা তুমি বললে একদম যথার্থ, যে শুধু এই কলকাতা থেকে যে মানুষজন এসেছেন তা কিন্তু নয়। আমি আসছিলাম রিপোর্টিং করতে করতে, তখন আমি যেটা দেখলাম যে ভিন্ন ভিন্ন স্টেট থেকেও কিন্তু মানুষ এসেছিলেন এই যুব ভারতীতে মেসিকে দেখার জন্য। এবার স্বপ্নের নায়ককে দেখতে এসছেন, স্বপ্নের নায়ককে দেখতেই পেলেন না। তাদের একটাই দাবি, যেটা গৌতমদা বললেন, তাদের কিন্তু সেই একই বক্তব্য ছিল যে যদি হুটখোলা জিপে 3 জন প্লেয়ারকে, যে 3 জন প্লেয়ার এসেছিল তাদেরকে যদি ঘোরানোও হতো, এত এত কোটি টাকা খরচ করে তাদেরকে আনা হলো, অথচ কি পর্যায়ে অব্যবস্থা, কি পর্যায়ে মিসম্যানেজমেন্ট, যে মেসি ঢেকেই গেলেন, আমরা স্পষ্টভাবে দেখতেই পেলাম না, মেসি ঢেকে গেলেন। এবং তার সঙ্গে যে 2 জন, তাদের তো কোনো অস্তিত্বই নেই।
তাই এটাই বলার যে তারা এত এত টাকা খরচ করে এসছেন এবং তারপরে অনেকে স্যালারি জমিয়ে এসছেন এবং অত্যন্ত কষ্টের টাকা, যেখান থেকে তারা স্বপ্নের নায়ককে দেখতে চেয়েছিলেন সেটা দেখতে পেলেন না, এবং তারপরে যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। ক্ষোভে ফুসছে এবং চেয়ার ছুঁড়ে ফেলা হয়েছে, বোতল ছুঁড়ে ফেলা হয়েছে, ইট পাথর যা পারছে তাই ছুঁড়ে ফেলা হয়েছে। কারণ একদম যেটা কমিটমেন্ট করা হয়েছিল, যে সফরসূচি করা মানে লিস্ট দেওয়া হয়েছিল এই জিনিস করবে, শাহরুখ খান কেন এলেন না? তার কনভয় বেরিয়েছিল, তিনি চলে গেলেন, এবং তারপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের আসার কথা ছিল, তারা তো মানে এই পরিস্থিতি দেখে আসেনি। তবে সব মিলিয়ে একটা কথাই বলবো যে আজকে কিন্তু ওয়ার্ল্ড মিডিয়ার নজর ছিল এই যুব ভারতীর দিকে, কারণ মেসি এসছেন এবং আজকে একটা লজ্জার নজির এই সল্টলেক স্টেডিয়াম দেখালো আমাদের। জয়দা, গৌতম দা, দুজনের কাছে আমার প্রশ্ন যে জলের বোতল, ব্যাগ কিছু নিয়ে যাওয়াই আজকে কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে একেবারে বারণ ছিল, কিন্তু তারপরেও দেখা গেল যে মানুষজন জলের বোতল নিয়ে যাচ্ছেন এবং বহু দর্শক আমাদেরকে ফোন করে কিন্তু অভিযোগ জানাচ্ছেন যে যেই জলের বোতলের দাম হয়তো 20 টাকা, সেই জলের বোতল নাকি 200 টাকায় বিক্রি হচ্ছে। এই পরিস্থিতি কেন? তাহলে ম্যানেজমেন্ট কি কোনোভাবেই নজরদারি চালালো না? আমার সেটাই মনে হয়। আমরা শতদ্রু দত্তকে এককভাবে দোষারোপ করাটা ঠিক নয়। শতদ্রু আমি শুনছি আটক হয়েছেন, কেউ বলছেন গ্রেপ্তার হয়েছেন, আমি জানি না। কিন্তু তার সঙ্গে আজকে যে ইনসাইড ফেন্সিং এ এত লোক, মেসিকে নিয়ে যে শোভাযাত্রাটা হচ্ছিল, আমি এরকম শোভাযাত্রা খেলার মাঠে আজ পর্যন্ত কখনো দেখিনি। ইনক্রেডিবল, একটা লায়নেল মেসিকে দেখা যাচ্ছে না, চারপাশ থেকে লোক একেবারে ঘিরে তার সঙ্গে এগিয়ে আসছে। এই লোকগুলো কোত্থেকে ঢুকলো? এবার আমার প্রশ্ন হচ্ছে শতদ্রু দত্ত, আমি শতদ্রু দত্ত, আমি বললাম যে আমার ইনসাইড ফেন্সিং 100টা কার্ড লাগবে, আমার 100টা কার্ড দিন। আমি ধরে নিলাম, আমি যথেচ্ছ বিলি করলাম। কিন্তু আপনি ভাই ইস্যু করছেন, ইস্যুইং অথরিটি তো শতদ্রু দত্ত নয়। তারা কেন ইস্যু করলেন এতগুলো কার্ড? তাদের তো শতদ্রু দত্তকে বলা উচিত ছিল যে ভাই আমি এত ইস্যু করব না, কারণ আপনার ইস্যু। আর যদি এরকম হয়ে থাকে যে শতদ্রু দত্ত নিজে রিকোয়েস্টে কিছু কার্ড ইস্যুড হয়েছে, কিছু কার্ড অথরিটি নিজে থেকে ইস্যু করে দিয়েছে, তাহলে অন্য কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এত লোক মাঠের মধ্যে ঢুকবে কেন? অনেকে কিন্তু শতদ্রু দত্তরও যথেষ্ট পরিচিত লোককে আমি দেখেছি মাঠের ভেতর ঢুকতে। তাদের ফাংশনটা কি ছিল আমি তো বুঝতে পারছি না। মেসিকে ঘিরে মেসি মাঠে যাবেন এবং কথা বলবেন, এটা তো একটা কমপ্লিটলি ফ্যানদের সঙ্গে মেসির একটা মুহূর্ত, তিনি পেনাল্টি মারবেন। এর মধ্যে এই লোকেরা কি করছিলেন? অনেকে তো ছবি তুলছিলেন, ঘুরছিলেন, বেড়াচ্ছিলেন। এরকম আজ পর্যন্ত কোনোদিন হয়নি। এবং তোমাকে আরেকটা কথা খবর দিই, যেটা এখনো কেউ জানে না। দিল্লি থেকে এক্ষুনি আমার কাছে ফোন এসেছিল যে দিল্লিতে পুলিশ কমিশনার বলে দিয়েছেন যে আমরা ইভেন্ট করব এবং সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে করব, মাঠে কোনো বাড়তি লোক ঢুকবে না, একদম 4-5টা নাম, এর বেশি মাঠে ঢুকবে না। অর্থাৎ দিল্লি বোধহয় কলকাতাকে দেখাচ্ছে যে তোমরা পারোনি, আমরা পারছি। আমি তো ভেবেছিলাম যে দিল্লির ইভেন্টটা ক্যান্সেল হয়ে গেছে, কি মুম্বাইয়ের ইভেন্টটা ক্যান্সেল হয়ে গেছে এরপরে, স্পেশালি মেন অর্গানাইজার যেখানে আটক। কিন্তু অবাক হয়ে গেলাম শুনে যে দিল্লির ইভেন্ট শুধু হচ্ছে না তা নয়, আরো বেশি শৃঙ্খলার সঙ্গে করার চেষ্টা, যেখানে কোনো ফাঁক না থাকে। ফিরোজ শাহ কোটলা আগামী পরশুদিন। একদম এই বিষয়ে, এই আলোচনাতেই আমরা আসবো। দিল্লির ইভেন্ট কিন্তু ক্যান্সেল হচ্ছে না, এটাই কিন্তু এখনো পর্যন্ত ইতিমধ্যে এই যে খবর আসছে, গৌতম দা আমাদের দিলেন যে দিল্লির ইভেন্ট, দিল্লি থেকে যে খবর উনি পাচ্ছেন যে সেই ইভেন্ট কিন্তু ক্যান্সেল হচ্ছে না। অর্থাৎ কলকাতা থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু নিজেদের মতো করে ইভেন্টটা একেবারে কাজ করাবেন। আমি এটাকে একটু কারেক্ট করি, এবার আমার মতো করে বলি যে কলকাতা পারেনি, দিল্লি আমরা দেখাচ্ছি কলকাতার কি করা উচিত ছিল। এটাও হতে পারে। এখন এই যুদ্ধটা একটা রাজনৈতিক যুদ্ধ হয়ে গেছে। এই যে ইস্যুটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে গেছে, একটা নিখাত স্পোর্টসের ইস্যু। লায়নেল মেসি এসে খেলবেন মানে পেনাল্টি শট করবেন, ক্লিনিক করবেন, বাচ্চাগুলো মাঠে এই আলোচনায় আমরা থাকবো। গৌতম দা, সময় এখন একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর এই আলোচনাতে। ইন্ডিয়া ট্যুরে লিওনেল মেসি এবং যুব ভারতীতে আজ তিনি এসেছিলেন, কিন্তু তাকে ঘিরে তৈরি হলো চরম বিশৃঙ্খলা। কারণ যুব ভারতীতে দর্শকরা এক ঝলকও দেখতেই পেলেন না লিওনেল মেসিকে। আর ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু শুধুমাত্র কলকাতাতেই নয়, এরপর হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি একাধিক শহরে রয়েছে লিওনেল মেসির ইন্ডিয়া ট্যুর। আর বিষয়ে আলোচনা করব, গৌতম দার সঙ্গে রয়েছেন আমাদের। গৌতম দা, এরপরে আজকেই হায়দ্রাবাদে লিওনেল মেসি তিনি পৌঁছে গিয়েছেন, আর এরপর মুম্বাই, দিল্লি একাধিক শহরে রয়েছে। কিন্তু কলকাতার আজকে যে পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতির কথা মাথায় রেখে কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে লিওনেল মেসির এই 3 শহরের ইন্ডিয়া ট্যুরের যাত্রা? খুবই তাৎপর্যপূর্ণ, কারণ 3 শহরে 3 দিনের মধ্যে, 2.5 দিন অ্যাকচুয়ালি, তার মধ্যে এই ছবিগুলো সারা ভারত পৃথিবীতে ছড়িয়ে গেছে। এবং তুমি কি মনে করছো যেটা আগেকার দিন নেই যে খবরের কাগজ দেখে কি পুরনো রেডিও ফটো দেখে লোকে জানতে পারবে? এই ছবিগুলোর সঙ্গে সঙ্গে এখানে বসে লস অ্যাঞ্জেলেস দেখছে,
ক্যালিফোর্নিয়া দেখছে, নাইজেরিয়া দেখছে, জাপান দেখছে, সবাই দেখছে যে কি হয়েছে মাঠে। এবং এটা তো অত্যন্ত লজ্জার। আজকে লিওনেল মেসির সঙ্গে 6জন আর্জেন্টিনার রিপোর্টার এসেছিলেন, যে মেসি ভারতবর্ষে এসেছেন সেই ক্রেজটা, মেসি ম্যানিয়া কাভার করতে। তারা যেটা দেখে গেলেন সেটা হচ্ছে কলকাতাতে বিগড়ে গেলে কি ঘটতে পারে তার একটা ছবি। অবিশ্বাস্য। আমি আবার বলছি যে আমার একসময় মনে হচ্ছিল যে সল্টলেক স্টেডিয়াম কি দখল হয়ে গেল, এইরকম অরাজকতা তো অবিশ্বাস্য। এবং কেন স্কোরবোর্ডের ওপরে ভিডিও স্ক্রিনে দেখানো হলো না যে মেসি ইজ কামিং ব্যাক, একটা শব্দ, মেসি ইজ কামিং ব্যাক, ডোন্ট গেট ইমপেশেন্ট। অথবা অ্যাঙ্কার যারা, তাদের দিয়ে অ্যানাউন্স করানো যদি হতো। এবার অ্যাঙ্কারিংয়ে আবার বলছি যে আওয়াজ অর্ধেক কথা শোনা যাচ্ছিল না। এই টেস্টিংটা কি আগের দিন হয়নি? সবসময় তো এটা হয় যে অ্যাঙ্কারকে নিয়ে গিয়ে আগের দিন ভেন্যুতে টেস্ট করানো হয়। এটা কি সেক্ষেত্রে সেই সাউন্ড চেকিংটা হয়নি? নইলে এত বড় ঘটনা আমার ধারণা কমিউনিকেশন গ্যাপে আরও ঘটলো। এবং এটা অবিশ্বাস্য। শাহরুখ খান, আমি নিজের চোখের সামনে দেখলাম আজকে যখন শাহরুখ খান মেসির সঙ্গে দেখা করতে এসেছিলেন, আমি একটা ভিডিও কলকাতা টিভিতে পোস্ট করেছিলাম। এলেন, মেসির সঙ্গে দেখা করে জার্সি দিলেন, আবার মাঠে তিনি চলে যাবেন। তিনি ইভেনচুয়ালি সল্টলেক স্টেডিয়াম এসে পৌঁছে চলে গেলেন, ঢুকলেনই না। সৌরভ গাঙ্গুলিকে আমরা দেখতে পেলাম না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেলাম না। এবার ফ্যানরা তো রাস্তাতেই আটকে গিয়েছিলেন, তারপরে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। এবার ফ্যানরা তারা তো বলবেন যে মানে আমি কেন এসেছি তাহলে এত টাকা দিয়ে টিকিট কেটে। এবং ফ্যানদের যে ক্ষোভটা, আমি এই চেয়ার ওপড়ানো, বোতল ছুঁড়ে মারা একদমই সমর্থন করছি না, অত্যন্ত নিন্দনীয়। কিন্তু তাদের দিকটাও তো ভাবতে হবে, তারা সারা জীবনের একটা আবেগ। লিওনেল মেসি একটা আবেগের নাম, তার কাছে এসছেন, তাকে কাছ থেকে দেখবেন বলে। সেখানে যদি এই লেভেলের জিনিসগুলো হয়, যদি মেসিকেই ঢেকে দেওয়া হয়, এটা তো মনে হলো যে মেসিকে একটা কাপড় দিয়ে মুখ ঢেকে দেওয়া হলো। আমরা দেখতেই পেলাম না স্ক্রিনে। আমি নিজেও বলছি, আমি একই হোটেলে থেকে লিওনেল মেসিকে দেখিনি। আমি এই অনুষ্ঠানটা যখন কভার করতে গেলাম সেখানেও লিওনেল মেসিকে স্ক্রিনে দেখলাম, সেই স্ক্রিনটাও লোকে ঢাকা। কেউ অফিসিয়াল সই করাচ্ছেন, কখনো ক্রীড়ামন্ত্রী, কখনো মানুষ, সাধারণ লোক, সব, কখনো মোহনবাগানের প্লেয়ার, কখনো ডায়মন্ড হারবারের প্লেয়ার। লিওনেল মেসিকে 1 সেকেন্ডের জন্য কলকাতার মানুষ তার মতো করে পায়নি, যেখানে তার সঙ্গে লিওনেল মেসির একটা যোগাযোগ হতে পারে যে লিওনেল মেসি আমরা আপনাকে দেখতে এসেছি। এই কথাটা অবধি বলার সুযোগ পায়নি, বা মেসিও বলার সুযোগ পাননি যে আপনাদের ধন্যবাদ। উনি একটা নমস্কার করেছেন, সেই ভিড়েও হাত দুটো দেখা যাচ্ছে, আঙুল দুটো, আর কিছু দেখা যাচ্ছে না। এরম হলে তাহলে তো মানুষ চটবেই। গৌতম দা, এই জায়গাতেই আরেকটা প্রশ্ন, যে শতদ্রু দত্তকে ইতিমধ্যেই কিন্তু মূল উদ্যোক্তা হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ এই যে চূড়ান্ত বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, দর্শকরা এলেন, হাজার হাজার টাকা তারা খরচ করেছেন একটা টিকিট কাটার জন্য, কিন্তু কোনোভাবেই সেই টিকিট কেটেও তারা এক ঝলকও লিওনেল মেসিকে দেখতেই পেলেন না। শতদ্রু দত্তকে আপনি ঠিক কতটা দায়ী করবেন? দেখো, শতদ্রু দত্ত, প্রথমত এটা বলি, শতদ্রু দত্তকে সমস্ত দোষ যদি শতদ্রু দত্তের উপর চাপিয়ে দেওয়া হয় সেটা কিন্তু ঠিক নয়। প্রথমত মেসিকে আনাটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমি তোমায় বলছি, মেসিকে ইন্টারভিউয়ের জন্য তুমি ইমেল পাঠাতে পারবে না, আনা তো দূরের কথা, একটা ইমেল পাঠাতে পারবে না। মেসিকে সরাসরি, আমি মেসির 3টে প্রেস কনফারেন্স কভার করেছি এরকম দূরত্বে, আমাদের ক্যামেরা যেরকম দূরত্বে, সামনে যাওয়া যায়নি। তার কারণ হচ্ছে যে তার আগেই মানে জার্নালিস্টদের জন্য সিকিউরিটি যে যারা সরিয়ে দেবে, জার্নালিস্টকে 1 মিনিটের বেশি দাঁড়াতে দেবে না, তার দেশের 2-1 পরিচিত সাংবাদিক ছাড়া, সেই লোককে কলকাতায় এনে ফেলা কিন্তু চারটিখানি কথা না। কিন্তু শতদ্রুর যেখানে আমার মনে হয় গণ্ডগোল হয়েছে সেটা হচ্ছে শতদ্রু বড় বেশি এটাকে কমার্শিয়াল ইভেন্ট করে ফেলেছেন। ফ্যানদের না একটা মানবে, ফ্যানদের একটা মুখ থাকে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যে কালকে যে হোটেলে মেসি ছিলেন, আমি সেই হোটেলে ছিলাম, সেখানে রাত্রির 4টে অবধি ফ্যানরা ওয়েট করেছেন মেসি কখন ঢুকবেন, এবং প্রায় 700-800 ফ্যান মেসি মেসি করে চিৎকার করে, ভাবাই যায় না ওরকম 5 হোটেলে চিৎকার হচ্ছে। মেসি পেছনের দরজা দিয়ে চলে গেলেন। এবার সবার ফ্যানদের বক্তব্য যে আমরা অনেকে এই হোটেলে এত বেশি টাকা দিয়ে আজকে রাত্রিতে এসে ওনাকে দেখতে, আচ্ছা আমরা ধরে নিলাম যে আমরা সিকিউরিটির কাছে যাবো না, একটা কোনো পয়েন্টে কি ব্যবস্থা করা যেত না যেখান থেকে মেসি জাস্ট হাত নাড়ছেন ফ্যানদের জন্য, জাস্ট বলছেন যে থ্যাংক ইউ বা গুড নাইট। এই যোগাযোগটা আমার মনে হয় শতদ্রুর করিয়ে দেওয়া উচিত ছিল, যেটা একজন বিশ্বের মহানায়ককে তার দেখতে চায়। এটা খুব স্বাভাবিক, এই আবেগের বিনিময়টা, এই বিনিময়ের কোনো সেতুর ব্যবস্থা শতদ্রু রাখেননি, বেশি কমার্শিয়াল করে ফেলে। আর একই সঙ্গে পুলিশ প্রশাসন আমি বলবো অত্যন্ত দায়ী। তারা বাকি কাজটা, আজকে মাঠে পুলিশ বেশি দেওয়া হবে কিনা, ফেন্সিংয়ে কটা কার্ড দেওয়া হবে, ইনসাইড ফেন্সিং, এটা তো শতদ্রু ঠিক করেননি, এটা তো তারা ঠিক করেছেন। আজকে বিধাননগরে যে পুলিশ কমিশনার তিনি কি করছেন, এজি ল অ্যান্ড অর্ডার তিনি কি করছিলেন, মাঠে এত কম পুলিশ ছিল কেন? এটার দোষ তো শতদ্রুর নয়। যেটা তোমার প্রশ্ন গৌতম দাকে,
আমার একটা বলার আছে এখানে বিষয়, সেটা হচ্ছে যে যখন নাকি মেসি ঢুকছেন, সব মানে যেটা গৌতমদা বললেন একদম সঠিক, যে মেসিকে নিয়ে আসাটাই বিরাট ব্যাপার ভারতের মাটিতে, কিন্তু এই বিরাট কাজটা শতদ্রু দত্ত করলেন। এবার মেসিকে যখন ঢোকাচ্ছেন, সামনে 200 লোক, পিছনে 200 লোক, তারা কি করছেন? যখন মেসিকে মাঠে ঢোকাচ্ছেন, তাহলে মেসি, সুয়ারেস, ডিপল এরাই তিনজনই থাকতো, আর হাতে গোনা 2-3 জন যদি থাকতো, তাহলে তো মেসি বা সেই টিমটাকে দেখতে পারতো, এবং তাহলেও কিন্তু ফ্যানরা রিলেট করতে পারতো। এখানে মানে ফ্যানরা রিলেট করতেই পারেনি, এবং যার ফলে আমরা দেখলাম যে মানে জুয়ারতে কি হলো। আমরা যখন দেখি একটা ডুরান্ড কাপ ফাইনাল হচ্ছে, রোবার্স কাপ ফাইনাল হচ্ছে, প্রধান অতিথি ঢোকেন, তার সঙ্গে 3-4 জন ঢোকে। এতগুলো লোক মাঠের মধ্যে কি করছিল, এদের ফাংশন কি ছিল? মোবাইল ক্যামেরায় ছবি তোলা ছাড়া আমি তো বুঝতেই পারছিলাম যে এত লোকের কি দরকার, কেউ একজন ট্রফি তুলে ধরেছেন, কেউ ক্যামেরা। মেসির অ্যাকচুয়ালি ওখানে ভেতরে কতজন লোকের দরকার ছিল? এই জায়গাটা কি শতদ্রু স্ট্রিক্ট হয়েছিলেন, না এই মেসি মেসটা পুলিশের জন্য হলো? এটা মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি করে খুব ভালো করেছেন। আমি বলবো যে এটা একদম মানে মানুষ কিন্তু এটাই জানতে চায় যে দোষী কে। আমার কিন্তু মনে হয় যে বারবার করে এককভাবে শতদ্রুকে দায়ী করাটা ঠিক নয়। শতদ্রুর প্রচুর ভুল আছে। যেমন আমি বলছি যে কালকে রাত্রিরে ভাস্কর গাঙ্গুলি আমায় ফোন করেছিল। ভাস্কর গাঙ্গুলি ভারতের সবাই জানেন যে একজন এত আন্তর্জাতিক স্তরের গোলকিপার, 82 এশিয়ান গেমসে ভারতের ক্যাপ্টেন ছিলেন। তার কাছে কোনো টিকিট আসেনি, বা তার বন্ধুদের কাছেও কোনো টিকিট আসেনি। আমি কিন্তু শতদ্রু দত্তকে জানিয়েছিলাম যে ভাস্কর গাঙ্গুলিরা কোনো টিকিট পাননি। শতদ্রু বলেন প্রাক্তনদের এরকম কোনো ব্যবস্থা নেই। এটাই বলছি যে কমার্শিয়াল ইভেন্টেরও অনেক সময় মানবিক মুখ থাকে, যে আমি কমার্শিয়াল জিনিসটা করছি, একই সঙ্গে আমি প্রাক্তনদের সম্মান জানাবো, আমি নতুনদের যেরকম ক্লিনিক করছি, তেরকম মেসিকে ফ্যানদের সামনে যতটা পারছি নিয়ে যাব। সেই জায়গাটাতে কিন্তু অনেকটা খামতি দেখা গেছে। গৌতম দা, আপনার কাছে আসবো আবারও। ফোন লাইনের সঙ্গে রয়েছেন এখন একজন দর্শক। কে বলছেন, কোথা থেকে বলছেন? আজকে কি আপনি যুব ভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন? আমি শুভদীপ বলছি সোদপুর থেকে। নমস্কার। আমি আজকে স্টেডিয়ামে উপস্থিত ছিলাম। যেটা আমার সব থেকে আশ্চর্যজনক আজকে মনে হলো, আমি দেখছিলাম শতদ্রু দত্ত ওখানে মাইকে বলছেন যে পুলিশকে যে আপনারা মাঠ থেকে সরে যান। ওনার আশেপাশে, মেসির আশেপাশে যতজন লোক দাঁড়িয়ে ছিলেন সকলকে বলা হচ্ছে যে আপনারা সরে যান, আমরা সাধারণ মানুষকে দেখতে দিতে চাই। তখনও পুলিশ ওখানে কোনোভাবে রিয়াক্ট করেনি, কোনো মানুষকে ওখানে ভালোভাবেও সরিয়ে নিয়ে যায়নি, যাতে সাধারণ মানুষ একটুখানি অন্তত একটা ঝলক দেখতে পান। আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আমাদেরকে এটাও বলা হয়নি যে মেসি আবার ফিরে আসবেন, আমাদেরকে এটাও বলা হয়নি যে 1.5 ঘন্টার অনুষ্ঠানটা এতক্ষণ ধরে চলবে। কোনো কমিউনিকেশন, কোনো প্রোঅ্যাক্টিভ কমিউনিকেশন কোনো দিক থেকে হয়নি, এবং তাকে কোনোভাবে যে সাধারণ মানুষ দেখতে পাবে সেই পরিস্থিতিটাই তৈরি করা হয়নি। আপনি দেখতে পেয়েছিলেন মেসিকে? আপনি দেখতে পেয়েছিলেন মেসিকে? না না, একদমই দেখতে পাইনি। আমি স্ট্যান্ডে ছিলাম, আমার ওখানে কেউই দেখতে পাইনি। ওই একটা শঙ্খ ঘোষের লাইন আছে, অনেক ধন্যবাদ আপনাকে। এই জায়গাতে গৌতম দা, আপনি যেটা বলছিলেন। বলছি একটা শঙ্খ ঘোষের লাইন আছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। মেসির তেমনি মুখ ঢেকে গেছে এই আমার তো গোমস্তা এদের সঙ্গে পুরো ইয়েতে। মেসির মুখটা আমরা দেখতেই পাইনি। শহরের যেরকম মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মেসির তেমনি মুখটা ঢেকে গেছে। আপনি খুব ভালো বললেন যে শতদ্রু দত্ত পুলিশকে রিকোয়েস্ট করেছেন সরিয়ে দিন, কিন্তু পুলিশ তো কোনো পুলিশ আজকে ভাঙছে, চুরমার করছে। আজকে আমরা যখন বেরোচ্ছি সল্টলেক স্টেডিয়াম থেকে, তখন আমার গাড়ি আক্রান্ত হয় এবং গাড়িতে আমার স্ত্রী ছিলেন। সেই সময় আমরা পুলিশের কাছে গিয়ে বলি একটু সাহায্য করুন, গাড়িটা বেরোতে দিন। এবং আমাদের দোষ কি যে না আমরা এইসব খেলার প্রোগ্রামের শোকে হাইলাইট করে, এবং দর্শক তখন অবভিয়াসলি তাদের কিছু মহিলা দাঁড়িয়ে পড়ে গাড়িতে মারতে শুরু করেন। এবার আমরা পুলিশের কাছে যখন বলি যে একটু আমাদের বের হতে দিন, রাস্তাটা করে দিন, পুলিশ নিশ্চিষ্টভাবে দাঁড়িয়ে ছিল যেন স্ট্যাচু। এবং গোটা যুব ভারতী জুড়ে এই অবস্থা। আমি এরকম নিষ্ক্রিয়তা পুলিশের কখনো দেখিনি। আজকে কলকাতা পুলিশ, আমি বলবো ভারতবর্ষের পুলিশের গর্ব, যেভাবে তারা দুর্গাপূজার মতো ইভেন্ট সামলান, ইডেন গার্ডেন্সে সামলান সব রকম পরিস্থিতি। কিন্তু আজকে সল্টলেকে যে পুলিশকে দেখলাম, এটা কিন্তু আমার দেখা অচেনা পুলিশ। জয়দা, তোমার কাছে এই জায়গাতে আসবো যে যেমনটা আমাদের দর্শক জানাচ্ছিলেন যে সেখানে শতদ্রু দত্ত তিনি কন্টিনিউয়াস ওয়েতে মাইকিং করে যাচ্ছেন, এবং বলা হচ্ছে যে সামনে যারা লোকজন রয়েছেন সরে যান, লিওনেল মেসিকে তাহলে দর্শকরা দেখতে পাবেন। কিন্তু তারপরেও এই যে পুলিশের নিষ্ক্রিয়তা, এই ছবিটা পুরো পরিস্থিতি কি হয়ে ওঠে? একদমই দেখো, পুরো নিষ্ক্রিয়, মানে এটা ঠিকই, মানে শতদ্রু এবং জয়জিৎ যে তাঁবুটা দেখছো, ওই তাঁবুটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে পরে। এই তাঁবুর ছবিটা, ওই তাঁবুটা পরে ভেঙে ফেলা হয়, অনেক কিছুই ভেঙে ফেলা হয়েছে। এবং
শতদ্রু দত্ত যখন বলছিলেন তখনও পুলিশের কিন্তু সেরকম সক্রিয়তা নজর আসেনি। আজকে যদি তারা মানে সক্রিয় থাকতেন তাহলে কিছুটা হলেও কিন্তু মান রক্ষা হতো। তবে জানি না কেন আমি গৌতম দাকেই বলছিলাম যে ডুরান্ড কাপে এত সুন্দর ব্যবস্থাপনা থাকে, শুধুমাত্র অব্যবস্থাপনার জন্য মেসিকে এনেও মানে মুখ পুড়তে হচ্ছে যুব ভারতীর, এটা জাস্ট ভাবা যায় না। এবং যখন স্বপ্নের নায়ককে দেখতে পাচ্ছেন না এত দূর থেকে এসে দর্শকরা, এবং স্বপ্নের নায়ককে ঘিরে রাখছেন কয়েকজন সেলফি তোলার জন্য, সেলফি লোভী কয়েকজন মানুষ, তখন কিন্তু ক্ষোভটা খুব স্বাভাবিক। যখন 10,000 15,000, আমি আমার প্রতিবেদনে দেখিয়েছি আজকে কলকাতা টিভিতে যে 15,000 টাকা দিয়ে টিকিট কিনেছে এবং তিনি এসছেন বহু দূর থেকে, তিনি কলকাতার নিবাসী নন, এবং তিনি যখন স্যালারির টাকা জমিয়ে আসছেন, যখন স্বপ্নের নায়ককে দেখতে পাচ্ছেন না, কোনো সেলফি লোভী তাকে ঘিরে দিচ্ছে, তখন কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। এবং সেটাই হলো আজকে 13ই ডিসেম্বর, এবং এটা কিন্তু একটা কালো দাগ দিয়ে রাখলো। কালকে আমি শতদ্রু দত্তর সঙ্গে যখন কথা বলছিলাম তখন উনি বারবার বলছিলেন যে মেসিকে আনতে আমার যত না কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে এখানে প্রশাসনের সঙ্গে প্রত্যেকটা ব্যাপার বোঝাতে, বা তাদের এই টিকিটিংয়ের ব্যাপারে টিকিট কিছু কালকে আজকে 1015 দর্শক আসন খালি ছিল সল্টলেকে, এটাও ভর্তি হয়ে যাওয়ার কিন্তু সব মানুষের কাছে টিকিটই পৌঁছয়নি, কারণ টিকিটের কিছু একটা কিউআর কোডে ঝামেলা হয়, সেটা দিল্লি থেকে আবার নতুন করে আসে। গোটা ব্যাপারে শতদ্রু দত্তর যে কোম্পানি, তিনি তার সঙ্গে প্রশাসন এবং পুলিশের একটা হিউজ গ্যাপ দেখা গেছে, এবং ভবিষ্যতে যদি এরকম গ্যাপ থাকে তাহলে এরকম ঘটনা আরও ঘটবে যতক্ষণ না তুমি ইন সিঙ্ক উইথ লোকাল অথরিটিস একসঙ্গে মিলে করছো। এই জিনিস আমরা কিন্তু এর আগে ভাস্বর যখন করতেন মেসির ইভেন্ট, এর আগে আমরা যথেষ্ট ভালো করতে দেখেছি, এমন শতদ্রু এর আগে পেলেকে এনেছেন, মারাদোনাকে এনেছেন। এবার যেটা ঘটলো এটা বিস্ময়কর। আমি আবার বলছি, কখনো দেখিনি যে একদম মনে হচ্ছে যুবভারতী বেদখল হয়ে গেছে। আরেকটা জিনিস বলতে চাইবো এখানে, যে শাহরুখ খানের ঢোকার কথা ছিল 11:30, মানে ওই সময়টাতেই, এবং শাহরুখ খানের কনভয় যখন বেরোয় তখন কিন্তু এরকম উশৃঙ্খল যুবভারতী হয়নি। তিনি কেন চলে গেলেন এই প্রশ্নটারও কিন্তু উত্তর অজানাই রয়ে গেল। মানে শাহরুখ এলেন না কেন? তার কি মানে আগের কমিটমেন্ট ছিল? তিনি তো জানতেন যে 1টা পর্যন্ত এখানে অনুষ্ঠান হবে। তো এটাও কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু এবং ইডেন গার্ডেন্সে যখন 1996-এর ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, অনেকেই জানেন যে ম্যাচটা ওই সেই সময় বোতল পড়ে একটা ডিসিশনকে কেন্দ্র করে সাপোর্টাররা বিক্ষোভ দেখান, পরিত্যক্ত হয়েছিল। ম্যাচ রেফারি বলেন যে না, জয়ী হচ্ছে শ্রীলঙ্কা। সেখানে একটা সুস্পষ্ট কমিউনিকেশন ছিল। এখানে যারা অর্গানাইজার বা পুলিশ, তারা তো দর্শকদের একটা বার্তা দেবেন, স্ক্রিনে তো একটা বার্তা ফুটবে যে আপনাদের হয় দেখানো হবে, চলে যাবেন না, মেসি আছেন, কিংবা বাড়ি চলে যান। কোনো মেসেজ নেই, কেউ আসছেন না, একজনও এলেন না। আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো ক্রীড়ামন্ত্রী বেরিয়ে আসবেন, কেউ এলেন না, অর্গানাইজাররা এলেন না। বোঝাই যাচ্ছে না যে কি হচ্ছে, ধান চাষ হচ্ছে নাকি ফুটবল ম্যাচ হবে নাকি কোনো ইভেন্ট হবে, কিছু বোঝাই। এই কমিউনিকেশনের অভাবটা ভীষণ ভীষণ বড় হয়ে গেল, যেটা আজকালকার দিনে এই ডিজিটাল দুনিয়ায় জলভাত হয়ে গেছে কমিউনিকেশনটা। সেটাই যেন 1860 সালে চলে গেল কমিউনিকেশনটা, আর হয়ে এত বড়। তাও আমি বলবো লাখ ভালো যে বড় কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ আইপিএলে বেঙ্গালুরুতে যেসব ঘটেছিল সেরকম যদি ঘটতো তাহলে কি হতো জানি না। ঈশ্বরকে ধন্যবাদ যে সেই সব অন্তত ওই রকম কোনো হৃদয় বিদারক ঘটনা ঘটেনি। যেটা ঘটেছে নিশ্চয়ই অত্যন্ত, এবং দর্শকরা যে টাকা ফেরত চাইছেন এবং দেওয়া হচ্ছে, একদম লেজিটিমেট, টাকা ফেরত দেওয়াই উচিত। একদম এই আলোচনাতেই আমরা থাকবো, কিন্তু সময় এখন একটা বিরতির, ফিরছে বিরতির পর। কলকাতায় মেসি এলেন, কিন্তু কেউই কিন্তু ঠিকভাবে দর্শক আসনে বসে থাকা দর্শনার্থীরা কেউই ঠিকভাবে দেখতে পেলেন না মেসিকে, এবং যুব ভারতীতে সেই নিয়ে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। তবে এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে দিল্লিতে ইন্ডিয়া ট্যুরে মেসির যেই ট্যুর রয়েছে তা কিন্তু কোনোভাবেই ক্যান্সেল হচ্ছে না। 15ই ডিসেম্বরই তা কিন্তু হচ্ছে, এবং সেখানে স্পষ্টত জানানো হচ্ছে যে দিল্লির বলা যেতেই পারে যে কলকাতা থেকে শিক্ষা নিয়ে দিল্লি কিন্তু দেখিয়ে দিতে চায় যে তারা কিন্তু সুব্যবস্থার মাধ্যমে এই পুরো ইন্ডিয়া ট্যুরে যে লিওনেল মেসি রয়েছেন তা সম্পন্ন করবেন। এই জায়গাতে আসবো আমি গৌতমদার কাছে। গৌতমদা, এরপর কলকাতার আজকে যে বিশৃঙ্খলার ছবি দেখা গেল, এবং তারপরেই মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তদন্ত কমিটি গঠন করেছেন, কিন্তু যুব ভারতীতে আজকের এই চরম বিশৃঙ্খলার মূল কারণ হিসেবে কোন ব্যবস্থাপনাকে তুলে ধরছেন? এবং আজকে আমরা জানি যে লিওনেল মেসি তিনি মাঠে আসার আগে গ্রেট অ্যান্ড মিটের একটি অনুষ্ঠান তৈরি করা হয়, সেখানেও কি পরিস্থিতি তৈরি হয়? দেখো, মিট অ্যান্ড গ্রিটের অনুষ্ঠানে কিন্তু এরকম অপ্রীতিকর পরিস্থিতি হয়নি। ওখানে একদম দেখে দেখে রিস্ট ব্যান্ড দিয়ে দেখে দেখে ঢোকানো হয়, একজনও অতিরিক্ত ঢোকানো হয়নি।
সে শতদ্রু নিজে সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু গোটা ব্যবস্থা তিনি দেখছিলেন এবং ঠিকঠাক করে যাতে হয় সেটা করছিলেন। কিন্তু আমার কোথাও মনে হয়েছে টিমটা এত বড় ইভেন্টের জন্য টিমটা খুব অপ্রতুল ছিল, পেশাদারিত্বের বেশ কিছু অভাব ছিল, এবং তার সঙ্গে যে সাহায্যটা আমার মনে হয় তিনি চেয়েছিলেন, তার সাহায্য চাইবার ভাষা এবং যারা সাহায্য প্রদান করবে তাদের ভাষাটা একদম গরমিল ছিল। ইনি যদি তেলেগুতে কথা বলেন, উনি 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 কথা বলেছেন হয়তো ইংলিশে, কোথাও একটা, এবং এটা বেশ কয়েকদিন ধরে হচ্ছিল, শুধু একদিন ধরে নয়। এবং এই অভাবের জন্য যিনি মূল অ্যাঙ্কার ছিলেন আজকের অনুষ্ঠানের, তিনি শেষ মুহূর্তে সরে দাঁড়ান। তারপরে অ্যাঙ্কারদের নতুন দুজন অ্যাঙ্কার এনে পরিস্থিতি সামাল দেওয়া হয়। কিন্তু নানান ঘটনা ঘটছিল যাতে বোঝা যাচ্ছিল যে কোথাও না কোথাও পেশাদারিত্বের অভাব ঘটছে। কিন্তু আজকে যেটা ঘটলো, পেশাদারিত্বের অভাবটা প্রস্তুতিতে অনেক সময় ঢেকে দেওয়া যায় যদি পুলিশ প্রশাসন একদম স্ট্রংলি, একদম ভীষণ ডিসিপ্লিন ম্যানারে ফাংশন করে, হয়তো ঢেকে দেওয়া যায়। আজকে যখন চেয়ার ছুটছে, ভাঙছে, তখন পুলিশ কর্মীরা এত নিষ্ক্রিয় কেন ছিলেন? তাদের কি কেউ অর্ডার দেয়নি? আজকালকার যুগে তো ওয়াকি টকি কেন, মোবাইল ফোন থাকে, মেসেজ আসে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে। খুব অবাক লাগলো যে যুবভারতী যখন টেক ওভার হয়ে গেল, তখন রাজ্য পুলিশ যেন নীরব দর্শকের ভূমিকায় ছিল। মনে রাখতে হবে, যারা টেক ওভার করেছে তাদের হাতে কিন্তু কোনো অস্ত্র ছিল না, তাদের হাতে ছিল একটাই ক্ষোভ এবং রাগ। একদম। পুলিশের হাতে কিন্তু অস্ত্র ছিল। একটা সময় পুলিশ বোধহয় 4-5 মিনিটের লাঠি চালাচ্ছিল, কিন্তু আর কি পুলিশকে কেউ ইনস্ট্রাকশন দেয়নি যে এতগুলো লোক জাস্ট গোয়াজিউলাকিয়ার মতো যা ইচ্ছে করলো, কেউ তাদের বাধা দিল না, কেউ কিছু বললো না, এবং এটা চলতেই থাকলো। আমি অ্যাকচুয়ালি দেখে ভাবছিলাম যে কোনো ঔপন্যাসিক যদি লিওনেল মেসির কলকাতা সফর নিয়ে উপন্যাস লিখতেন, তিনিও বলতেন যে এতটা লিখতে পারবো না, এটা লোকে বলবে বড্ড বেশি গুল হয়ে যাচ্ছে। আজকে সেই গুলটা চোখের সামনে দেখলাম। গৌতম দা, আপনার কাছে আসবো। ফোন লাইনের সঙ্গে রয়েছেন একজন দর্শক। কে বলছেন, কোথা থেকে বলছেন? আজকে কি আপনি যুব ভারতীর ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন? না, ছিলাম না। কে বলছেন আপনি? আমি ললিত ব্যানার্জি বলেছি, আগে বেহালা থেকে। হ্যাঁ, আমি আপনাদের ছবিতে যেটুকু দেখলাম, শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে ধরুন, যারা আয়োজক তাদের তো একটা অপরাধতা আছে, কিন্তু দর্শকরা কিন্তু খুব অর্গানাইজ। কোনো বিরোধী কোনো শক্তি এখানে কাজ করছে, এবং পুলিশেরও একটা অপদার্থ, কারণ পুলিশের ইন্টেলিজেন্স প্লে করেনি। এটা যে অর্গানাইজ ক্রাইম যারা করে, বেশিকে দেখতে পাইনি, তার একটা আলাদা সমস্যা আছে। কিন্তু তাই বলে অর্গানাইজ ক্রাইম ছাড়া এইভাবে যুবক কিরকম বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, কিন্তু এরা সরকারকে অপদস্থ করার জন্য কোন দল? একদম, অনেক ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের আরো এক অপর দর্শক। কে বলছেন, কোথা থেকে বলছেন? যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে কি উপস্থিত ছিলেন লিওনেল মেসির অনুষ্ঠানে? আমায় বলছেন? হ্যাঁ। না, আমি একটু অভিজ্ঞতা করে বলি। আমি তো ধরুন পেলের কে খেলা বলছেন দেখেছি। আপনি? আমি মোহাম্মদ হোসেন বলছি। বলুন। আমি পেলের খেলা দেখেছি ইডেন গার্ডেনে, তারপরে ধরুন মারাদোনা খেলা দেখেছি। আজকে যে মেসি যে ঘটনাটা টিভিতে দেখছি, আপনাদের কলকাতা টিভিতে, এটা আমার কি বলবো, আমি একজন ক্রীড়াপ্রেমী হিসাবে লজ্জিত। এটা বাংলার লজ্জা, ভারতের লজ্জা। কি কেন ঘটনাটা ঘটলো, কেন পুলিশ সঠিক ব্যবস্থা করতে পারেনি? হ্যাঁ, কয়েক হাজার হাজার মানুষ এসে যেভাবে ভাঙচুর হলো, এটা মেসি কি নিয়ে গেলেন আমাদের ভারত থেকে? উনি কি নিয়ে গেলেন? একদমই তাই। পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল, কেন পদক্ষেপ নিতে পারলো না, এই বিষয়টাতেই আসবো। অনেক ধন্যবাদ আপনাকে। এই আলোচনায় করবো, এবং পাশাপাশি আপনাদের অভিজ্ঞতা আমাদের টিভি স্ক্রিনে কিন্তু সেই ফোন নাম্বার যাচ্ছে, ফোন করে আপনারা কিন্তু জানাতে পারবেন। এই মুহূর্তে এখন একটা বিরতি, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, ফিরবো আলোচনায়, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার যাচ্ছে আজকে যুব ভারতীর ক্রীড়াঙ্গনে। আপনারা যদি উপস্থিত থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা কিন্তু ফোন করে তুলে ধরতে পারেন। আমি সরাসরি চলে যাব জয়দার কাছে। জয়দা, একদমই যেটা আমরা পাচ্ছি এখন, স্যাট চেয়ারম্যান শিবসেনা রেড্ডি বলেছেন যেটা হয়ে গেছে কলকাতায়, মানে যে লজ্জার ঘটনা ঘটে গিয়েছে, সেটা কিন্তু হায়দ্রাবাদে হবে না, অত্যন্ত স্মুথলি হবে। তিনি যেটা বলছেন, টুডে দেয়ার উইল বি a small 20-minute friendly game between Messi and CM's 11. It will be followed by Messi holding a football clinic for young players. মানে যেটা কলকাতা পারেনি, যেটা মুদ্রা কথা, কলকাতা যেটা পারেনি সেটা হায়দ্রাবাদ করে দেখাবে। দিল্লিও প্রস্তুত হচ্ছে করার জন্য। তার আগে কিন্তু হায়দ্রাবাদের তরফ থেকে এই স্যাট চেয়ারম্যান শিবসেনা রেড্ডির এই বক্তব্য, কি বলবেন গৌতম দা? মানে জাতীয় পর্যায়ে বাংলাকে অত্যন্ত অপমানিত হতে হচ্ছে, এবং সবাই যেন এখন মনে হচ্ছে তাতে একটু
নুন হলুদ ইয়ে দিয়ে নুন চিনি ইয়ে দিয়ে দিচ্ছে যে বাংলা যেটা করতে পারেনি সেটা আমরা করে দেখাবো। অ্যাকচুয়ালি লিওনেল মেসি তিনি বাংলা হচ্ছে ফুটবলের শহর, এখানে প্রথম এসছেন, এটা শতদ্রু ঠিকই করেছিলেন যে তাকে দিয়ে প্রথম উদ্বোধন করবেন, তার ইন্ডিয়া ট্যুর শুরু হবে কলকাতা দিয়ে, কিন্তু দেখা গেল সেটাই কমপ্লিটলি কলঙ্কিত হয়ে গেল। আরেকটা জিনিস আমি বলতে চাই যে তার মানে দেখা যাচ্ছে হায়দ্রাবাদ আর দিল্লি বারবার করে বলছে যে এই অবস্থাতেও তারা কনফিডেন্ট যে তাদের যদি পুলিশ প্রশাসন ঠিক থাকে তারা ঠিক ম্যাচটা উতরে দেবে। ঠিক এই জায়গাটাতেই কিন্তু শতদ্রুর মনে হবে যে তাহলে এখানে এটা হলো না কেন। কিন্তু শতদ্রুর দিক থেকে আমি জানি না, এটা তাকে দেখা হলে এরপর জিজ্ঞেস করব, যে সিএবিতে যখন ইডেন গার্ডেন্সে কোনো খেলা হয় 756টা আইটেম থাকে চেক লিস্ট, একটা আইটেম আছে এটাকে বলা হয় চেক লিস্ট, যেটা 70 দশকের শেষে বিশ্বনাথ দত্ত সিএবির প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এই চেক লিস্টটা তৈরি করেন। অর্থাৎ 756টা প্রশ্ন তোমায় খেলার 2-3 দিন আগে তোমাকে জবাব দিতে হবে। এক, হয়তো আলোটা ঠিক মতো বাতিস্তম্ভ জ্বলছে কিনা, 2, ওইখান থেকে এফডি ওখানে জল পড়ছে কিনা, 3, তোমার জল নিকাশি ব্যবস্থার ওই পাম্পটা ওই জায়গাটা ঠিক আছে কিনা। এরকম 756টা চেকলিস্ট ইডেন গার্ডেন্সে কিন্তু আজও ফলোড হয়। আমি জানি না সৌরভে সেগুলো বাড়িয়েছেন কিনা, হয়তো এখনকার দিনে গোটা 15 বাড়তেও পারে। এগুলো প্রত্যেকটা রিভিউড হয়। আমি জানি না শতদ্রুর আদৌ সেরকম কোনো চেকলিস্ট ছিল কিনা, কারণ এর আগে মারাদোনা এসেছেন, পেলে এসেছেন, তারা মাঠে নেমে, শতদ্রু মাঠে নেমে কোনো বড় ইভেন্ট করেননি। মাঠে নেমে ইভেন্ট করা কিন্তু একটা কমপ্লিটলি আলাদা ব্যাপার, আলাদা স্কিল, আলাদা কোঅর্ডিনেশন দাবি করে। সেই জায়গাটায় কোনো গলদ হয়েছে কিনা জানি না, কিন্তু হায়দ্রাবাদ দিল্লি যদি সফলভাবে ম্যাচ করে তখন কিন্তু আরও প্রকট হয়ে যাবে যে কলকাতার পুলিশ এবং প্রশাসন কতটা সেদিন মানের চেয়ে কত নিচে ছিল। এই জায়গাতেই আসবো আমি আবারও সরাসরি গৌতমদার কাছে, কিন্তু এই মুহূর্তে এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আজকে যুব ভারতীতে চরম বিশৃঙ্খলা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। মাঠের এই বিশৃঙ্খলা পরিস্থিতি ঠিক কী কারণে তৈরি হলো? পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল? ফেলেছে রিয়া, শোনা যাচ্ছে? রিয়া, যুব ভারতীতে আজকে লিওনেল মেসিকে ঘিরে যে আজকে অনুষ্ঠান ছিল সেখানে চরম বিশৃঙ্খলা তৈরি হলো এবং সেখানে পুলিশি নিষ্ক্রিয়তার বারংবার কিন্তু প্রশ্ন উঠছে। সেখানে ঠিক কী কারণে পুলিশি নিষ্ক্রিয়তার ছবি কেন ধরা পড়লো? একদমই, দেখো আজকে সকাল থেকে আমরা যে চিত্র দেখলাম যেটা অনেক বেশি আজকে মেমোরেবল হওয়ার কথা ছিল, কারণ আজকে মেসি ডে বলে উল্লেখ করা হয়েছিল। এই দিনটা যতটা মেমোরেবল হওয়ার কথা ছিল ততটাই কিন্তু তার ভিন্ন চিত্র ধরা পড়লো আজকে এই সল্টলেক স্টেডিয়ামে। আজকে এই সল্টলেক স্টেডিয়ামে শুধু লিওনেল মেসির মতো হাই প্রোফাইল নয়, আরও অনেকে কিন্তু এখানে উপস্থিত ছিলেন, যেখানে শাহরুখ খান থেকে আরম্ভ করে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসে এখানে উপস্থিত হতেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন এই হাই প্রোফাইল ব্যক্তিরা আজকে এই স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা, সেখানে পুলিশি নিষ্ক্রিয়তার নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। একদিকে যেমন একটি মিনিটের নিয়ে প্রশ্ন উঠছে, কারণ লিওনেল মেসি তিনি বেশ কিছুক্ষণ থাকার কথা ছিল, কেন তার আগে তিনি বেরিয়ে গেলেন সেটা নিয়ে শৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে, যারা ফ্যান ফলোয়ার্সরা সেখানে গিয়েছিলেন, এবং সেই থেকেই কিন্তু এই বিশৃঙ্খলা যেটা আমরা দেখলাম অত্যন্ত বেশি একটা মেসিকে ঘিরে মেস সেটা সৃষ্টি হয়েছিল। এবং তার পাশাপাশি আরও একটি প্রশ্ন উঠছে যে এই যখন ক্যাওয়াসটাকে সামাল দিতে যে চিত্র আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম, যে একের পর এক বা এই মুহূর্তে যে চিত্রটি চলছে যে একের পর এক যে চেয়ার সেগুলোকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে, এবং একদম সামনে আরেকটি চিত্রতে দেখা যাচ্ছিল যে পুলিশ খুব ক্যাজুয়াল মুডে সেখানে হেঁটে বেড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে পুলিশকে যে চেয়ার মাথায় দিয়ে তারা হেঁটে বেরোচ্ছে। এবং আরও কয়েকটি চিত্র যেখানে ক্যামেরায় ধরা পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বোতল ছোঁড়া হচ্ছে। সাধারণত কিন্তু গ্যালারিতে বোতল নিয়ে ঢোকা পারমিশন দেওয়া হয় না, এক্ষেত্রে কেন গ্যালারিতে বোতল নিয়ে ঢুকলো? কারণ নর্মালি মাঠে যেটা দেখা যায় যে পাউচে জল বিক্রি করা হয়। যদি আমি ধরে নিলাম যে কেউ সেখানে বোতল নিয়ে যায়নি, কিন্তু বোতল সেখান থেকে জলের বোতল কেনা হয়েছে, কিন্তু পাউচে জল বিক্রি করা হয়, কেন তাহলে সেখানে বোতল দেওয়া হলো? এই একাধিক প্রশ্ন যেমন উঠেছে। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে যখন এই হাই প্রোফাইল ব্যক্তিরা সেখানে উপস্থিত থাকবেন, সেই সময়ে যেখানে
বোতল বা এই ধরনের জিনিস নিয়ে গেলেও সেখানে চেকিংয়ের সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে, সেই জায়গায় একটি ঝান্ডা নিয়ে, একটি গেরুয়া কালারের ঝান্ডা নিয়ে, একটি ফ্ল্যাগ নিয়ে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে, সে মাঠে ছুটে বেড়াচ্ছে। এই যে গেরুয়া কালারের যে ফ্ল্যাগ যেটা লাঠির মধ্যে আটকানো, সেই লাঠি নিয়ে সেই ব্যক্তি ঢুকলেন কি করে, কার নজর এড়িয়ে ঢুকলেন? সেটা তো পুলিশি নজর এড়িয়েই তারা ঢুকেছেন, তাহলে তিনি কি করে পৌঁছালেন সেই জায়গায়? এবং তারপরে এই ধরনের একটি মেস, এটা কিভাবে সম্ভব হলো? এবং এখানেই প্রশ্ন উঠছে যে পুলিশের গাফিলতি বা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, যেখানে বারবার যেটা আমি বলছি হাই প্রোফাইল ব্যক্তিরা তারা আসার কথা, সেখানে একের পর এক মেস, যেখানে দেখা যাচ্ছে যে পুলিশের যে নিরাপত্তা সেটা নিয়ে প্রশ্ন। এবং প্রথম যেটা দেখা গেল যে যখন লিওনেল মেসি তিনি ঢুকলেন, ঢোকার পরেই সেখানে পলিটিক্যাল লিডার তিনি গেলেন সেখানে, এবং তাকে ঘিরে সেই পলিটিক্যাল লিডার সহ তার যে অন্যান্য ব্যক্তিত্বরা তারা ঘিরে ধরলেন। এবং সেখানেও যেটা দেখা যাচ্ছে, এবং ইতিমধ্যেই তোমাকে একটা বিষয় আমি জানিয়ে রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে একটি রিপোর্ট ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে যেটা সামনে এসেছে বা যেটা দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে সাম ভিআইপিস ইজ সারাউন্ডেড মেসি ফর লং, অলসো সাম স্টাবন জার্নালিস্টস। অর্থাৎ সেখানে বেশ কিছু জার্নালিস্ট এবং পলিটিক্যাল লিডার এবং পলিটিক্যাল লিডারের ঘনিষ্ঠ যাদের সেই মাঠের বা সেই প্রেমিসেসে যাওয়ারই কথা নয়, তারা লিওনেল মেসিকে ঘিরে। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে লিওনেল মেসিরও কোনো নিরাপত্তা নেই, কারণ সেখানে জেড ক্যাটেগরি সিকিউরিটিরা থাকা সত্ত্বেও সেখানে রীতিমতো লিওনেল মেসিকে ঘিরে প্রচুর মানুষ, যেখানে পলিটিক্যাল থেকে আরম্ভ করে পলিটিক্যাল লিডারের যারা ঘনিষ্ঠ তারা প্রত্যেকে এই মাঠে লিওনেল মেসিকে ঘিরে তারা। दादा थोड़ा हिंदी में बता देंगे दादा, हिंदी में थोड़ा एक शब्द हिंदी में बोल दीजिए, ठीक है जाओ। আমি আবারও চলে যাব, সরাসরি রয়েছে নিউজরুম থেকে প্রতিনিধি রিয়া মাঝিরিয়া, তুমি যেমনটা বলছিলে। একদমই, দেখো যে ছবিটা দেখি আমি তোমাকে বলছিলাম যে যেখানে দেখা যাচ্ছে যে তাকে ঘিরে এত বেশি পরিমাণ মানুষ, যে চিত্র আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, তাহলে এত মানুষকে কেন এন্ট্রি দেওয়া হয়েছিল? কারণ লিওনেল মেসির যে সূচি যেখানে দেখা যাচ্ছিল তার স্কেডিউল অনুযায়ী সে প্রথমে মাঠে আসবেন, মাঠে আসার পরে তিনি গোটা স্টেডিয়াম ঘুরবেন, কারণ তাদের ফ্যান ফলোয়ার্সদের উদ্দেশ্যে তিনি হাত নাড়বেন, গোটা মাঠ জুড়ে তিনি ঘুরবেন, এবং তারপরেই একটি আন্ডার প্রিভিলেজ বাচ্চাদেরকে নিয়ে একটি ফুটবল ক্লিনিক, সেটা তিনি তাদের সঙ্গে পার্টিসিপেট করবেন, এবং তারপরে শাহরুখ খান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা থাকবেন, তাদের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎকার হবে। কিন্তু যখন মাঠে তিনি ঢুকলেন তার কোনো প্রোগ্রামই হলো না, শুধুমাত্র মেসিকে ঘিরে সেখানে শুধুমাত্র পলিটিক্যাল লিডার এবং তার যারা সঙ্গীরা রয়েছেন বা তার যারা অনুগামীরা রয়েছেন বা তার ঘনিষ্ঠরা যারা রয়েছে, শুধুমাত্র অর্গানাইজাররা ঘিরেই তাকে রয়েছেন। এবং যারা টিকিট কেটে, সাধারণ মানুষ বা ফ্যান ফলোয়ার্স যারা টিকিট কেটে এতদিন ধরে টাকা জমিয়ে একটা বিশাল পরিমাণের টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকলেন, একদম কাক ভোর থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এসে স্টেডিয়ামে ভিড় জমালেন, তারা মেসির দর্শন পেলেন না, এবং এখানেই তারা ক্ষোভে ফেটে পড়লেন। এবং বেশ কিছুক্ষণ যখন দেখা গেল যে প্রায় যে মিনিটসটা আমরা দেখছি যে 20 মিনিট থেকে 25 মিনিট মতো লিওনেল মেসি তিনি ছিলেন এই মাঠে ছিলেন, এবং যতক্ষণ তিনি মাঠে ছিলেন ততক্ষণ তিনি ফ্যান ফলোয়ার্সদের উদ্দেশ্যে হাত নাড়বেন কখন, কারণ তিনি হাত মেলাতেই ব্যস্ত ছিল, যারা সেখানে পলিটিক্যাল লিডার সহ স্টাবন জার্নালিস্টরা ছিলেন তাদের সঙ্গে হাত মেলাতে তিনি ব্যস্ত ছিলেন। এরকম একটা রিপোর্ট কিন্তু পুলিশের তরফ থেকে তৈরি করা হয়েছে বা সেটি দেওয়া হয়েছে হায়ার অফিসিয়ালসদের বলে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে লিওনেল মেসি তাকে কোনোভাবে তার ফ্যান ফলোয়ার্সদের সঙ্গে কোনো রকম ইন্টারাকশন করতেই তাকে দেওয়া হলো
হলো না এবং ঠিক 20 থেকে 25 মিনিট বা 27 মিনিটের মাথায় তিনি বেরিয়ে গেলেন। যখন তিনি বেরিয়ে গেলেন তার ফ্যান ফলোয়ার্সরা কিন্তু তখনও আশায় ছিল যে তিনি ফিরে আসবেন, কিন্তু যতক্ষণে তিনি ফিরে এলেন না, বেশ কিছুক্ষণ কেটে গেল যখন বুঝতে পারলো ফ্যান ফলোয়ার্সরা যে তিনি আর মাঠে ফিরবেন না, সেই সময় কিন্তু এই ক্যাওয়াজটা আরম্ভ হলো, যেখানে দেখা গেল যে ওপর থেকে জলের বোতল ফেলা হচ্ছে এবং তারপরে তারা রীতিমতো মাঠে দৌড়ে এলেন। তারপরে যে ক্যাওয়াজ সেটা কিন্তু আমরা চোখের সামনে দেখলাম এবং এই ক্যাওয়াজের আগেও যে একাধিক প্রশ্ন যে লিওনেল মেসি তিনি যাদের জন্য এসেছিলেন তার ফ্যান ফলোয়ার্সদের জন্য তাকে ঘিরে যে প্রোগ্রামগুলো ছিল সেই প্রোগ্রামগুলো হলো না, ঠিকঠাক একদমই মিসম্যানেজমেন্ট এবং ঠিক তারপরে তিনি চলে যাওয়ার পরে যে ঘটনাটি ঘটে গেল সেটাও কিন্তু মিসম্যানেজমেন্ট এবং প্রশ্ন উঠছে যে তাহলে পুলিশের নিরাপত্তা কখন ছিল না কেন এবং এই ধরনের প্রোগ্রামে কেন বাড়তি নিরাপত্তা রাখা হলো না সেটা নিয়েও কিন্তু একাধিক মহল ইতিমধ্যে প্রশ্ন তুলতে আরম্ভ করেছে। একদম, অনেক ধন্যবাদ রিয়া। সরাসরি ছিলেন নিউজরুম থেকে প্রতিনিধি রিয়া মাঝি। গৌতম দা, এই জায়গাতেই আসবো, যেমনটা রিয়া জানাচ্ছিল যে যুব ভারতীতে আজকে আমরা যে ছবিটা দেখলাম যে সেখানে যেন মনে হচ্ছে সেটা কোনো পাবলিক ইভেন্টই নয়, প্রাইভেট ইভেন্ট। লিওনেল মেসি তিনি মাঠের মাঝখান দিয়ে হাঁটছেন, তাকে ঘিরে এক ঝাঁক লোক এবং দূর থেকে দেখলে যেন মনে হবে যে একটা মৌমাছির ঝাঁক। না, প্রাইভেট ইভেন্ট অনেক প্রফেশনালি রান হয়, প্রাইভেট ইভেন্ট এরকম হয় না, এটা পাবলিক ইভেন্ট নয়। পাড়ার জলসাও একেবারে কি বলবো, পাড়ার জলসা এখনকার দিনে অনেক প্রফেশনাল হয়। সেই পুরনো পাড়ার জলসা যেরকম হতো, ভাই তুই চলে তো একটু গান গেয়ে দে তুই। লিওনেল মেসি, যেটা রিয়া বললো আমি একমত, লিওনেল মেসির যে কোনো ইনজুরি হয়নি, আমি বলবো যে এটা ঈশ্বরকে ধন্যবাদ দুটো কারণে, যে কলকাতা আরো বড় লজ্জা থেকে বেঁচে গেছে। একটা, যদি মেসির কিছু ঘটতো, ইনজুরি হতো; দুই, আজকে যদি মাঠের বাইরে কোনো স্ট্যাম্পিড ঘটতো, কোনো জীবনহানির ঘটনা ঘটতো, আরও অনেক লজ্জিত হতো। আমি তো বলবো যে যা পরিস্থিতি ছিল সেই বিচারে অল্পের ওপর দিয়ে গেছে পরিস্থিতি। লিওনেল মেসির কালকেও আমি দেখছিলাম যে ওর ম্যানেজাররা এসে, একজন সিকিউরিটির লোক এসে বারবার করে অর্গানাইজারদের কথা বলছিলেন, কত ফুট দূরে লোক দাঁড়াবে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ। এরা কিন্তু দুদিন আগে এসেছেন, সমস্ত কিছু লিখে নিয়ে যাচ্ছেন, ল্যাপটপে লিখছিলেন, একজন আইপডে আবার করে গেলেন। এরা একদম সতর্ক যে এই এমনকি হোটেলে যেখানে মেসি আছেন, আমি কি বলছি যে হোটেলে দর্শক তো ছেড়ে দাও, যে হোটেলে একটা 5 তারা হোটেলে লোকে ভাড়া করে এসেছে, সেখানেও কোনো লোক যাতে সামনে না যেতে পারে তার জন্য তারা একেবারে অতন্ত্র পাহারায় ছিলেন। অন্য গেট দিয়ে মেসিকালকে পেছনের গেট দিয়ে ঢোকানো হয়, কালো কাপড়ের মধ্যে দিয়ে, রাত্রির 4টের সময় পিছনের গেট দিয়ে, কেন না তাকে যাতে কোনো রকম গন্ডগোল না হয়। মেসি 730 নম্বর ঘরে ছিলেন, আমি ঠিক তার নিচের তলায় ছিলাম। ওপরে তাকিয়ে দেখলাম যে আমার সঙ্গে আরেকজন দুজন বন্ধু ছিলেন, যে বন্দুকধারী পুলিশ তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। এতটাই হচ্ছে লিওনেল মেসির নিরাপত্তা, যে তিনি হোটেলে যখন আছেন তখনও তার নিরাপত্তার জন্য বন্দুকধারী পুলিশ, অর্থাৎ ওই লেভেলে জেড পর্যায়ের সিকিউরিটি তিনি পেয়ে থাকেন। সেখানে মাঠের মধ্যে তো কিচ্ছু ছিল না, কোনো সিকিউরিটি, যে কেউ যে কোনো কিছু করতে পারতো। আজকে যে ধরনের চেকিং হয়েছে, এত লোক ঢুকে গেল কি করে? তো সবার আগে তদন্ত হওয়া উচিত যে এই লোকগুলোকে ছাড়পত্র কে দিল। শতদ্রু দত্ত তো ইনসাইড ফেন্সিং কার্ড ইস্যু করেন না, তাহলে ইস্যু করলো কে? একদম সেই জায়গাতে গৌতম দা আরো একটি প্রশ্ন, যে আমরা দেখলাম যে কলকাতায় যে চরম বিশৃঙ্খলা তৈরি হলো, কার্যত বলা যেতে পারে যে কলকাতার মুখ পড়লো এবং তারপর থেকেই কিন্তু শিক্ষা নিচ্ছে হায়দ্রাবাদ, দিল্লি সকলেই। এবং এই জায়গাতে আসবো আপনার কাছে, কিন্তু ফোন লাইনের সঙ্গে রয়েছেন এখন একজন দর্শক। কে বলছেন, কোথা থেকে বলছেন? আজকে আপনি যুবভারতী ক্রীড়াঙ্গনে কি উপস্থিত ছিলেন? আমি অমিত অধিকারী বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। বলুন। আমি পশ্চিম মেদিনীপুর থেকে অমিত অধিকারী বলছি। আপনি আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন? না, আমরা তো টিভিতে দেখছিলাম যে কিরকম ভাবে, হ্যাঁ, কিরকম ভাবে আপনার ওই মেসিকে, ওই যে চামচাগুলো সবসময় সবকিছুতেই দিদির একটা মিছিল হলেও যেমন ভাবে রাখে যেন কেউ না দেখতে পায়। আর এটাও তাই হলো আর কি, কিন্তু এটা তো আর সেভাবে হবে না, এটা পয়সা দিয়ে দেখছে লোক এত টিকিট করে। কিন্তু এই চামচাগুলো যেভাবে অসম্মানটা করলো বাংলার, এর থেকে বেশি কিছু বলার নেই দিদি। এবং সবচেয়ে খারাপ লাগলো যেটা, যে শুভাঙ্গী, যে এই যে পোস্টারগুলো বানানো হয়েছিল গোট মেসির, এই যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো লোকে টেনে টেনে ছিটছিল, এইটা আমার খুব খারাপ লেগেছে। এটা তো মেসিকেও মাটিতে মিশিয়ে দেওয়া। যে গোট আছে, কালকে সচিন টেন্ডুলকার তার দেখা হবে, গোট মিটস গোট, অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম মিটস গ্রেটেস্ট অফ অল টাইম।
সেখানে পোস্টারগুলো মেসির যে 7জন আর্জেন্টিনা থেকে জার্নালিস্ট এসেছেন তারা, মেসির লোকেরা, মেসি নিজে তিনিও তো সল্টলেক দেখলেন, পরে টেলিভিশনে দেখবেন যে তার নামের পোস্টারগুলো টেনে ভেঙে লোকে মাটিতে ফেলে দিয়েছে ক্ষোভে, অথচ তারা কিন্তু মেসিকে অ্যাকচুয়ালি ভালোবাসে। খুবই দুঃখের দিন এটুকু বলতে পারি। এবং এই যত হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই ঠিকঠাক করে সংগঠন করবে তত আরও বেশি কলকাতার জ্বালা হবে, যে এরা যেন আমাদের আরও বেশি করে দেখাচ্ছে যে দেখ তোরা ভুল করেছিলি, কি করে করতে হয় আমাদের দেখে শেখ। অর্থাৎ কলকাতার সফল স্পোর্টস ম্যানেজমেন্ট, স্পোর্টস বড় বড় ইভেন্টের সংগঠক হিসেবে কলকাতার যে নাম ছিল সেটার উপর একটা বিশাল দুর্নাম চলে এলো এই ঘটনায়। একদমই তাই গৌতম দা। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের আরো এক দর্শক। কে বলছেন, কোথা থেকে বলছেন? যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকে কি আপনি উপস্থিত ছিলেন? হ্যাঁ ছিলাম, আমি সল্টলেকেই থাকি, জয়ন্ত কুন্ডু বলছি। হ্যাঁ বলুন। আসলে মেসিকে দেখতে গেছিলাম, দেখা হয়ে গেল অরূপ বিশ্বাসের সাথে। আর এই পুরো ঘটনাটা ওই জন্যই ঘটেছে, একটা মেট্রোতে একটা গার্ডার বসাতে গেলে যে রাজ্য সরকার মাসের পর দিন আটকে রাখে, পলিটিক্স করে, তো সেখানে এই জিনিসই হয়েছে। আমরা মেসিকে দেখতে গিয়ে অরূপ বিশ্বাসকে দেখেছি, এর বেশি কত কিছু টাকা হয়নি। দিয়ে আপনি টিকিট কেটেছেন? আর আপনার লোকজন গেরুয়া পতাকা দেখতে পাচ্ছে, অরূপ বিশ্বাসের নাচন কোদন দেখতে পাচ্ছে না, তার সঙ্গী সাথীদের নিয়ে গিয়ে ডালিমিয়া সাহেব ইডেন গার্ডেন চালিয়েছিলেন, কিন্তু তার সঙ্গী সাথী মেয়েদের নিয়ে নাচন কোদন করতেন না ওখানে। ওখানে যিনি বসে রয়েছেন গৌতম ভট্টাচার্য, আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি, আমি সল্টলেকে থাকি, ওনাকে জিজ্ঞেস করুন, ডালমিয়া সাহেব তার পরিবার বর্গকে নিয়ে ওখানে নাচন কোদন করতেন না, কিন্তু এখানে আপনাকে গৌতম দা আপনি কি বলবেন? তবে এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি আবার বলছি যে দিনের শেষে যে কোনো কেউ, দিনের শেষে সে সাংবাদিক হোক, লেখক হোক, স্পোর্টস পার্সন হোক, পারফর্মার হোক, দিনের শেষে সে একটা দর্শককে কেটার করে। তারাই দর্শকই তার আসল বন্ধু, পাঠকই তার আসল বন্ধু, শ্রোতা তার আসল বন্ধু, দর্শক। এই দর্শকের সঙ্গে বিচ্যুতি যদি তুমি ঘটিয়ে দাও তাহলে খুব মুশকিল। এবং মেসির একটা প্রবলেম ছিল, মেসি ইংলিশ বলতে পারেন না, ইংলিশ বুঝতে পারেন, তার একজন দোভাষী সারাক্ষণ সঙ্গে সঙ্গে ছিলেন, কিন্তু তিনি কলকাতাকে বলারই সুযোগ পেলেন না যে বিশ্বকাপের রাত্রিরে আপনারা যে আপনার সব ফাইনালের রাত্রিরে প্রার্থনা করেছিলেন এটা আমার কত ভালো লেগেছে। একটা সময় মেসি মনে করতেন যে তার সমস্ত ফ্যান্স আছে বাংলাদেশে, তিনি তখন বাংলাদেশের কথা বলতেন। এটা আমি প্রাক দোহা ফাইনাল বলছি। দোহার সময় থেকে তিনি জানতে পারেন যে এই বাংলা তার জন্য কতটা আকুল, এবং তারপর থেকে এবং শতদ্রু যখন অ্যাপ্রোচ করেন তিনি যে রাজি হয়ে যান একটা বড় কারণ, কোথাও বোধহয় ওই লাস্ট ওয়ার্ল্ড কাপে পাওয়া ভালোবাসাটা ব্যক্তিগত উপস্থিতির মাধ্যমে মেসি ফিরিয়ে দিতে এসেছিলেন, অর্থাৎ অ্যাকনোলেজ করতে চেয়েছিলেন ফ্যানদের ভালোবাসা। আনফর্চুনেটলি যে জায়গা থেকে ভালোবাসাটা সবচেয়ে বেশি উৎপন্ন হয়েছিল সেই জায়গাতেই ভালোবাসাটা মুখ থুবড়ে পড়ে গেল। মেসির যা করতে চেয়েছিলেন হলো না, দর্শকরা যা দেখতে চেয়েছিলেন, জানতে চেয়েছিলেন, কিছুই হলো না। এবং এটা আমি বলবো কলকাতার খেলাধুলার ইতিহাসে একটা বিরাট শূন্যতা হিসেবে বিরাজ করবে যে সর্বকালের সেরা তর্কযোগ্য হয় গ্রেটেস্ট ফুটবলার লায়নেল মেসি ফুটবলের শহরে এসে ফ্যানদের সঙ্গেই সংযোগ করতে পারলেন না। একদম গৌতম দা আপনার কাছে এই জায়গাতেই আসবো। ফোনে রয়েছেন অপর এক দর্শক। কে বলছেন, কোথা থেকে বলছেন? আজকে কি আপনি যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন? আমি জগজ্জীবন মাইতি বলছি, নিমালপুর থেকে। ঠিক আছে, আমি আজকে আপনি উপস্থিত ছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে? আমি টিভিতেই দেখেছি, টিভিতে দেখে আমরা নিয়মিত দর্শক ক্যালকাটা টিভি। ঠিক আছে, আপনার আমার সব প্রোগ্রামই ভালো লাগে, সেই জন্য ফোনটা করলাম। ঠিক আছে, আপনারা যেগুলো দেখাচ্ছেন আমার মনে হচ্ছে পুলিশে তো নিশ্চয়তা রয়েছে, ঠিক আছে, কিন্তু মেন হচ্ছে আমাদের অরূপ বিশ্বাস, সুজিত বোসার এরা থাকতে কি করে এইসব ঘটনা ঘটে, ওনার দেখা উচিত ছিল ভালো করে একটু, মানে ম্যানেজমেন্টটা ঠিক হয়েছে কিনা। কিন্তু মমতা ব্যানার্জির উনি মন্ত্রী হয়ে এইভাবে কিভাবে ঘটে, উনি ফিল্ডে থাকতে ওটা ওনাদের একটা দেখা উচিত ছিল ভালো করে। অনেক ধন্যবাদ আপনাকে। অরূপ বিশ্বাসকে নিয়ে একাধিক অভিযোগ করছে অরূপ বিশ্বাস, তিনি ঠিক কি বললেন শুনুন। সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব না। दादा थोड़ा हिंदी में बता देंगे दादा, हिंदी में थोड़ा बोल दीजिए ना।
আরো একবার শুনে নেব আমরা অরূপ বিশ্বাস কি বলছেন। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব না। অরূপদা দায়ভার কার? আমি আবারও গৌতমদার কাছে আসবো। গৌতমদা, অরূপ বিশ্বাস তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, কিন্তু তার আগে তিনি কিছু বলবেন না। দায়ভার কার? উত্তর কি এড়িয়ে যাচ্ছেন অরূপ বিশ্বাস? আমি জানি না, আমি যতদূর শুনেছি যে টুর্নামেন্টের আগে শতদ্রুর সঙ্গে টিকিট ডিস্ট্রিবিউশন নিয়ে তার কিছু মতান্তর হয়, তারপরে আমার ধারণা ছিল সেটা মিটে গেছে। অরূপ বিশ্বাস তারও হয়তো বক্তব্য থাকবে, তিনি তদন্ত কমিটির কাছে বলবেন। শতদ্রু দত্ত তিনিও নিশ্চয়ই নিজের অসহায়তার কথা বলবেন। আমি শুধু বলবো যে এমন একটা ঘটনা ঘটল যে লায়নেল মেসিকে আমরা পেয়েছিলাম দুপুর 11:30 থেকে 1:05 অবধি। প্রথমে ছিল 2টো অবধি, ওটা কমে দাঁড়ায় 1:05 অবধি। অর্থাৎ আমরা 1.5 ঘন্টার মতো সময় পেয়েছিলাম লায়নেল মেসিকে, 1 ঘন্টা 35 মিনিট। কত কিছু হতে পারতো। এবং মেসি, আমি তো ভাবলাম যে অন্তত পায়ে বলটা ছোঁয়াবেন, কারণ কথা ছিল কটা পেনাল্টি মারবেন। 2জন গোলকিপার দাঁড়িয়ে গেলেন, তারপরে দেখলাম আরেকজন। আমি বললাম তাহলে কি মেসি 3জন গোলকিপারকে নিয়ে পেনাল্টি মারবেন? কিন্তু তারপর আর মেসিকে দেখতে পেলাম না। গোলকিপারদের দেখা যাচ্ছে মেসি তো মেসির তো গ্রহণ হয়ে গিয়েছিল এবং এই সব সঙ্গী সাথীদের ভিড়ে। তাই তদন্ত কমিটি যদি এটা দেখেন, এটা অবশ্যই অত্যন্ত কড়াভাবে আমি আশা করব যে জাস্ট একটা তদন্ত কমিটি হবে না, তারা জেনুইনলি এটার ইয়েতে যাবেন, শেকড়ে যাবেন এবং দেখবেন যে কি কি কারণে গন্ডগোল হচ্ছে, যাতে ভবিষ্যতে কলকাতায় কোনো স্পোর্টস ইভেন্ট এলে আর যেন এরম না হয়। আমার তো মনে হয় কলকাতায় প্রাইভেট প্রমোটার অত্যন্ত বিত্তশালী না হলে বা অত্যন্ত প্রভাবশালী না হলে, আমি জানি না আদানি বা আম্বানিরা হলে আলাদা কথা, আদারওয়াইজ কোনো প্রাইভেট প্রমোটার এরপর আর কলকাতায় কোনো স্টারকে আনতে সাহসী করবেন না। আমি আসবো গৌতমদা আপনার আবার কাছে, কিন্তু এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছেন অপর এক দর্শক। কে বলছেন, কোথা থেকে বলছেন? আজকে কি আপনি যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন? আমি হাওড়া জেলার বাগনান থেকে সফলনাথ সামন্ত বলছি। হ্যাঁ, আপনি আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন? হতাশায় বুঝতেই হয়। আপনি টিভি সাউন্ডটা যদি একটু মিউট করে বলেন। কোটি কোটি টাকায় অরূপ বিশ্বাস সেলফি তুললেন আর মেসির সঙ্গে হাত মেলালেন আর উদ্যোক্তারা তাদের পকেট ভরলেন, আর বাংলার মুখ পোড়ানো কলকাতার মান সম্মান উন্নীত করলো। একজন বাঙালি হয়ে হতাশ হওয়ার আর কিছু নেই। অনেক ধন্যবাদ আপনাকে। কলকাতায় আজ চরম বিশৃঙ্খলা তৈরি হলো এবং সেই শিক্ষা নিয়ে এবার সাবধানী হায়দ্রাবাদ। মেসি আসার আগে কড়া নিরাপত্তা ব্যবস্থা, এবার হায়দ্রাবাদ জুড়ে সংবাদ মাধ্যমকে নিরাপত্তা বৃদ্ধির কথা জানালেন হায়দ্রাবাদ পুলিশের ডিজি শিবধর রেড্ডি। এই খবরের দিকে আমরা নজর রাখবো, কিন্তু সময় এখন একটা বিরতি। ফিরছি বিরতির পর আলোচনায়। ফিরেলাম বিরতির পর, ফিরবো আলোচনায়, কিন্তু তার আগে ফোন লাইনের সঙ্গে রয়েছেন একজন দর্শক। কে বলছেন, কোথা থেকে বলছেন? আজকে কি আপনি উপস্থিত ছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে? না, আমি উপস্থিত ছিলাম না। কে বলছেন আপনি? আমি মৃগাঙ্ক চক্রবর্তী বলছি। আপনার ফোনে, আপনার যদি টিভির সাউন্ডটা একটু মিউট করে বলেন তাহলে খুব সুবিধা হয়। আচ্ছা, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, প্রথম দেখুন, একটা গাছের গুড়ি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, একটা গাছের গুড়ি থেকে গাছটা কিন্তু শাখা প্রশাখা সবকিছু কি হবে না হবে ইন ফিউচার সব বোঝা যায়। তৃণমূলে যদি কোন ইভেন্ট পাড়ায় গলিতে হয়, ওইখানে দেখি যে ছোট ছোট নেতারা বড় বড় হত্যাকর্তা বিধাতা হয়ে যায়, ঠিক আছে? আর আমরা সবসময় বাবা মাদের দেখে, বড়দের দেখেই শিখি। ওদের বড় বড় যে মন্ত্রী আছে, ম্যানেজমেন্টটা আছে, এরাই দেখি যে হুড়স্থুল করতে থাকে, বুঝলেন তো? প্রোগ্রামে আজকে যেমন ইয়েকে দেখলাম, ফিরাদ হাকিমকে দেখলাম, অরূপ বিশ্বাসকে দেখলাম, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন আপনি। আজকে যেমন অরূপ বিশ্বাসকে দেখলাম বারবার চেপে চেপে বুক জড়িত হচ্ছে। ওদের এই কালচারটা যদি বন্ধ না করে, সবাই বড় বড় নেতা, এই কালচারটা যদি বন্ধ না করে তাহলে কিন্তু, কারণ আপনি সামান্য একটা কাজ করতে যাবেন, যেমন আজকে দর্শকরা দেখতে গেছে, ওইখানে আজকে মানে আপনার 100-150 লোক হয়তো আশেপাশে ভিড় করতাম,
তো ওরা দেখবে কি করে? কিন্তু ওদের কালচারটাই, তৃণমূলের কালচারটাই হয়ে গেছে যে কোন একটা ইভেন্টের ছোট থেকে বড় সবাই নেতা, বড় বড় নেতা সবাই মাথায় নেমে গেছে, সবাই মেসিকে জড়িয়ে দেবে। অনেক ধন্যবাদ আপনাকে। এই জায়গাতেই আমি জয়দার কাছে আসবো। জয়দা, যে অভিযোগ বারবার উঠছে যে সৌরভ বিশ্বাস তিনি যেভাবে আজকে মাঠের মধ্যে ছিলেন এবং সেখানে কুণাল ঘোষ অব্দি তিনি কিন্তু স্পষ্টত জানাচ্ছেন যে লিওনেল মেসিকে তো কোনোভাবে একটা তাকে আলাদা ছাড়া উচিত ছিল, তিনি মাঠটা যদি পরিক্রমা করতেন তাহলে তো অন্তত দর্শকরা এত এত হাজার টাকা খরচ করে যারা টিকিট কেটেছেন তারা তো একটু তাদের স্বপ্নের দেবতাকে তাহলে একটু দর্শন তো পেতেন। অবশ্যই, এবং এটাই তো বলছেন, মানে কলকাতা টিভিতে আমরা যেসব প্রতিবেদন দেখিয়েছি সেখানে যে দর্শকরা যেটা বলছেন সেটাই বলছেন যে আমরা তো মেসিকে দেখতে এসেছি, মেসি আমাদের স্বপ্নের নায়ক, তার সামনে যদি 200 জন থাকে, পেছনে যদি 200 জন থাকে, তাহলে মেসিকে দেখবো কি করে? এই যে হায়দ্রাবাদ দিল্লি তারা কিন্তু খুব মানে দক্ষতার সঙ্গে করবে। কেন করবে? তার কারণ হচ্ছে মেসি যখন মাঠে এন্ট্রি নেবে, মেসির সঙ্গে যখন এই আরো দুজন আছেন দীপল এবং সুয়ারেজ, তারা যখন আসবেন তখন কিন্তু মাঠে অন্য এই সামনে 100 জন বা পিছনে 150 জন সেলফির জন্য তাদেরকে এন্ট্রি দেওয়া হবে না হায়দ্রাবাদ বা দিল্লিতে, এবং তখনই কিন্তু এটা সফল হবে। কিচ্ছু না, একটা জিনিস, এত এত কোটি টাকা যখন মেসিকে আনার জন্য খরচ করা হচ্ছে, তাহলে একটা জিনিস তো করা যেতেই পারতো যে এই যারা এসছেন আজকে, যারা ঘিরে রেখেছিলেন মেসিকে, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য একটা ব্যবস্থা নেওয়া যেত না? অবশ্যই নেওয়া যেত। এবং আরও একটা কথা বলি, মিসম্যানেজমেন্ট, মিসকমিউনিকেশন, এই যে মেসির থাকার কথা ছিল 11টা 20 থেকে 1টা 5, মানে আমরা টেন্টেটিভ যেটা জানতাম এই যুবভারতীতে থাকার কথা ছিল, কোথায় গিয়ে দেখলাম আমরা যে 11টা 20-25 থেকে তিনি 11টা 50 কি 55 এই সময়টুকু থাকলেন, এবং কর্মসূচিটা হঠাৎ করেই সংক্ষিপ্ত করে দেওয়া হলো। সংক্ষিপ্ত যে করে দেওয়া হলো এটা কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট নেই। কেন সংক্ষিপ্ত করে দেওয়া হলো? মেসির টিম কি বলেছে যে তারা আর থাকতে চাইছে না? শাহরুখ খান কেন এলেন না? কোনো রকম ক্ল্যারিফিকেশনই নেই। এবং যার জন্য যখন জানতে পারলো যে লিওনেল মেসি বেরিয়েই গেছেন, তারপরে যে অগ্নিগর্ভ হবে সল্টলেক স্টেডিয়াম সেটা খুব মানে জানা কথা, এবং তাদের স্বপ্নের নায়ককে দেখার জন্য এই গত কয়েক মাস ধরে টাকা জমিয়ে তারা এসছিলেন, তারা দেখতে পাননি, এবং তারা যেটা পারেননি, তারা যারা বঞ্চিত থেকেছেন, সেটা কিন্তু হায়দ্রাবাদ দিল্লি করে দেখাবে নিশ্চিত, কারণ মেসির সঙ্গে সামনে 200 জন, পেছনে 200 জন থাকবেন অ্যাটলিস্ট। একদমই তাই। ফোন লাইনের সঙ্গে রয়েছেন অপর এক দর্শক। কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনি কি আজকে যুব ভারতে ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? কে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, কে বলছেন? আমি সর্বার্থ বলছি। আমি আজকে গেছিলাম, আমি D2 তে ছিলাম। আমার প্রথম কথা, যখন সকালবেলা 7:30টার সময় গিয়ে লাইন দেওয়া, 7টার সময় চলে গেছিলাম, 6টা থেকে যেতে হয়, কেন কি আমরা যাদবপুর থেকে গেছি। তারপরে গিয়ে যখন দেখি যে মেসির জন্য এত ওয়েট করে অপেক্ষা করে মেসি ঢুকলো, মেসি ঢুকতে না ঢুকতে হঠাৎ করে এত জার্নালিজম, এত বেশি ভিড়, কোনো ম্যানেজমেন্ট নেই, কোনো সিকিউরিটি নেই, পলিটিশিয়ানসরা আসছে, তাদের ফ্যামিলি দিয়ে ঢোকাচ্ছে, তাদের ওখানে একটা মানে ম্যাসাকার হয়ে গেছে। ওখানেই বুঝতে পেরেছিলাম যে কিছু হবে না। মেসি নিজে চাইছিল যে মেসি আমাদের সাথে কথা বলবে, কিন্তু সামনাসামনি একটা কথা ছিল, ওখানে বাচ্চারা ফুটবল খেলছিল, যে ওদের সাথে একটা পেনাল্টি কিক করবে, এরকম একটা প্ল্যান ছিল। আর সবচেয়ে মেন হচ্ছে যে আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছে। আমাদেরকে প্রথমে বলা হয়েছিল শাহরুখ খান আসবে, মেসি থাকবে 30 মিনিট, মেসি একটা পেনাল্টি কি ওরকম একটা নেবে। এইগুলো প্রথমে যখন বলা হচ্ছে, তখন লোকেরা টিকিট কাটছে, লোকেরা টিকিট কেটে তখন এত দূর থেকে যখন আসছে, আমি নিজে ভুবনেশ্বরে পড়ি কিটে, সেখান থেকে আমি একদিন আগে আমি এলাম বর্ধমান, এসে আমি আমার মেসিকে দেখবো বলে করলাম, কয়েকজন নেপাল থেকে আসছে। এইগুলো একটা পাবলিক হ্যারাসমেন্ট না? আপনারা যদি কয়েকজনের জন্যই করেন তাহলে ওটা আপনি আগে থেকে ডিসাইড করে নিন। একদমই তাই। অনেক ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের একজন দর্শক। যেমনটি জয়দা বলছিলেন তিনি, যে যেভাবে আজকে যে পুরো প্ল্যানিং বলা হয়েছিল, দর্শকদের যেভাবে বলা হয়েছিল যে শাহরুখ খান আসবেন, সেখানে সৌরভ গাঙ্গুলি থাকবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন, তিনি সংবর্ধনা দেবেন, মেসির যে কর্মসূচি বলা হয়েছে যে তিনি একটা পেনাল্টি কিক করবেন, তিনি বাচ্চাদের সঙ্গে খেলবেন, কিন্তু কোনোটাই হলো না বলা যেতে পারে। একদম, আমি এটাই বলতে নিচ্ছিলাম যে 11টা 20 থেকে 1টা 5 টেন্টেটিভ, আমি বলছি যে এই সময়টা 11টা 28 থেকে 1টা 5 পর্যন্ত কিন্তু থাকার কথা ছিল। হঠাৎ করে যে এই কর্মসূচিটা সংক্ষিপ্ত হয়ে গেল, সেটার কোনো অ্যানাউন্সমেন্ট নেই।
আরেকটা বিষয়, শাহরুখ খান এলেন না কেন? শাহরুখ খানের কনভয় যখন বেরোলো তখন কিন্তু এরকম উচ্ছৃঙ্খল হয়নি। সেখানে কি আবার কিছু মিসকমিউনিকেশন হয়েছে শাহরুখের সঙ্গে, যার জন্য তিনি চলে গেলেন? সেটা কিন্তু আমরা ঢুকিয়েইনি এখনো পর্যন্ত যে শাহরুখ কেন চলে গেলেন। তার আগের দিনে শাহরুখ খান তিনি নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, ফেসবুকে পোস্ট করেছেন। গতকাল রাতে এসেছেন এবং আজকে সকালে এসেছিলেন শাহরুখ খান, হোটেলে এসে মেসির সঙ্গে দেখা করে যান। আমরা ভিডিওতে দেখিয়েওছি যে খুব কম সময় ছিলেন শাহরুখ খান, মেসির সঙ্গে দেখা করে মাঠে চলে যাবেন বলে ঠিক করেছিলেন। এই সময় এসব ঘটনা ঘটে এবং কি বলবো যে আমি না, উনি একজন বললেন আশেপাশে সাংবাদিকের দল। আমি সাংবাদিক একাধজন, আমি কাউকে দেখতে পাইনি ওখানে সাংবাদিক কোত্থেকে পাবেন? সাংবাদিক তো প্রেস ক্লাব থেকে তো কোনো কার্ড ইস্যু হয় না ইনসাইড ফেন্সিং তো আমি যতদূর জানি সল্ট লেকের পুলিশের রাজ্য পুলিশের থেকেই এই ফেন্সিংগুলো ইস্যুড হয়। তো এই ইস্যু যে হলো, মোহনবাগানের কর্মকর্তা দেখলাম, ডায়মন্ড হারবারের কিছু কর্মকর্তা দেখলাম। এবার মেসিকে আমার মনে হয় প্ল্যানিং আরও গণ্ডগোল হয়েছে। এমন একটা সময় মেসিকে মাঠে ঢোকানো হয়েছে যখন অলরেডি মাঠে দুটো টিমের প্লেয়ার কর্মকর্তা রয়ে অলরেডি গিজগিজ করছে মাঠটা, তার মধ্যে ঢুকিয়ে মেসিকে আরও মেসিকে লোকে দেখতেই পায়নি। সবচেয়ে বড় সমস্যা এটাই যে লায়নেল মেসি তিনি সদ্য আমেরিকায় মায়ামিতেও লিগ জিতেছেন, এই নিয়ে 48তম ট্রফি জিতেছেন। তিনি যাচ্ছেন আমেরিকাতে তার টাইটেল ডিফেন্ড করতে। কিছুদিনের মধ্যে বিশ্ব আবার তাকে নিয়ে উদ্বেল হয়ে উঠবে। তার আগে কলকাতার সঙ্গে তার মিটিংটা এত তাৎপর্যপূর্ণ ছিল, এত পার্সোনাল ছিল, এত মিষ্টি ছিল যে আমি আমার যে দেশ খেলে না বিশ্বকাপে, যে দেশের সমর্থকদের, যে দেশে আমি ভাষা বুঝি না, যে দেশের সমর্থক চিনি না, তার একটা প্রদেশ ফুটবলের জন্য বিখ্যাত, আমি সেখানে এসেছি তাদের ধন্যবাদ দিতে। সেই সুইটনেসটা কমপ্লিটলি হারিয়ে গেল। বিকজ আবার বলছি যে স্বতন্ত্র দিক থেকে ইট ওয়াজ ভিউড অ্যাজ এ পিওরলি কমার্শিয়াল ইভেন্ট। ফ্যানদের আবেগ, ফ্যানদের এগুলো আমার মনে হয় যথেষ্ট গুরুত্ব পায়নি। আর বাকিটা তো পুলিশ এবং প্রশাসন বাকিটা তৈরি ছিলেন বাকিটা করে দেওয়ার জন্য। যে ভিডিও বারংবার প্রকাশ্যে আসছে যে লিওনেল মেসি কিন্তু বারংবার চেষ্টা করছিলেন যে সেই যে তাকে ঘিরে যে ক্যাওয়াস তৈরি হয়েছিল সেই ক্যাওয়াস থেকে তিনি কিছুটা বেরিয়ে আসবেন, দর্শকদের উদ্দেশ্যে বারংবার হাত নাড়াচ্ছেন, কিন্তু কোনোটাই কার্যত দেখা গেল না। একদমই পরিকল্পনার অভাব, এবং যেটা দর্শকদের কথা একদম পরিষ্কার কথা, এর মধ্যে কোনো জটিলতা নেই যে তোমরা মেসিকে এত কোটি টাকা খরচ করে আনছো, একটা হুটখোলা জিপে কি ঘোরানো যেত না? ইডেন গার্ডেন্স 1997 আমি বলে দিচ্ছি, ওখানে অনেক ক্রিকেটারকে কিন্তু ঘোরানো হয়েছিল। এই গত বছরই আর্জেন্টাইন গোলকিপারকে মোহনবাগান মাঠে হুটখোলা জিপে ঘোরানো হয়েছিল। তাহলে যখন মেসির মতো এক তারকা বললে তো ভুল হবে, মহাতারকা বা তার থেকে ঊর্ধ্বে, তাকে কি একটা এরকম করে হুটখোলা জিপে ঘোরানো যেত না? তো যদি সেটা করানো হতো, আমি এটাই বোঝাতে চাইছি যে কানেকশনটা, এই ফ্যানদের সঙ্গে কানেকশনটা, সেটাই তো হয়নি। যদি অনেক সময় হয় হুটখোলা জিপের ওপরে সিকিউরিটির অনেক সময় বলে যে না হুটখোলা জিপ করবেন না, যে কোনো জায়গা থেকে গ্যালারি থেকে ছুঁড়ে মারতে পারে, যদি তাও হয়। মেসি শুধু গোলপোস্টের সামনে দাঁড়িয়ে আছেন এরকম হাতটা তুলে, এনাফ। একা মেসি গোলপোস্টের সামনে দাঁড়িয়েছেন, চিত্রটা ভাবতে পারছো? প্রত্যেকটা কাগজে, চ্যানেলে ওটাই ছবি হতো। মেসি তো গোলপোস্টের কাছেই যেতে পারে না। যে দুনিয়াটা নিয়ে তার কারবার, যে দুনিয়ার তিনি সবচেয়ে বড় কারবারি, সেই গোলপোস্টের কাছেই যেতে পারে না। উল্টে আমরা দেখলাম গোলপোস্টের খেলার পরে জাল টাল ছিঁড়ে প্রায় গোলপোস্ট উল্টে যাচ্ছিল। অবিশ্বাস্য। ফুটবলের সর্বকালের সেরা ফুটবলার এমন দিনে কলকাতায় এলেন, যুব ভারতে পা দিলেন, যেদিন ফুটবলের কলকাতা তার একটা অত্যন্ত কলঙ্কিত অধ্যায় মেসিকে ঘিরে বিশ্বের সামনে মেলে ধরলো। আমরা 142 ছিলাম র্যাঙ্কিংয়ে, আজকে নেমে গেলাম 14,000-এ এই ঘটনায়। একদমই তাই। সেই জায়গাতে আর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। এখন যুব ভারতী কাণ্ডে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বৈঠকের নির্দেশ দিয়েছিলেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে। ঠিক কি রিপোর্ট আরো বিস্তারিত জানবো। এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমানদা, সেই বৈঠক কি শুরু হয়েছে? মুখ্যমন্ত্রীর নির্দেশে যে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছিল। দেখো, মুখ্যমন্ত্রী যে কমিটি গঠন করে দিয়েছিলেন সেখানে কিন্তু মুখ্য সচিব ছিলেন এবং স্বরাষ্ট্র সচিব ছিলেন। যেটা আমরা নবান্ন সূত্রে জানতে পারছি যে আজকে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে কিন্তু বৈঠক করার কথা, এবং সেই বৈঠকে কিন্তু ডিজি থেকে আরম্ভ করে কলকাতা পুলিশ এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও সেই বৈঠকে থাকার কথা। এবং এই বৈঠকে কিন্তু মূলত যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা, কারণ মুখ্যমন্ত্রী যে কমিটি গঠন করে দিয়েছেন এবং যে এনকোয়ারি কমিটি তৈরি করে দিয়েছেন সেখানে কিন্তু এই মুখ্য সচিবের
সচিব থাকছেন সেই কমিটিতে, এবং সেখানে কিন্তু দুটো বিষয়ের উপর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হওয়ার কথা রয়েছে, এবং মূলত যে একটা ব্লুপ্রিন্ট তৈরি করা, এই যে ইনভেস্টিগেশন হবে, তদন্ত হবে, তারা যে রিপোর্ট দেবেন সেখানে কিন্তু কিভাবে এগোবে, কোন কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হবে, যেরকম এই মাঠে এসে কতক্ষণ থাকার কথা ছিল মেসির, তারপরে এখানে যাদের দায়িত্ব ছিল পুরো বিষয়টি দেখার, তারা কি নিজেদের দায়িত্ব পুরোপুরি পালন করেছে, এবং এই যে পুরো ইনভেস্টিগেশনের একটা ব্লুপ্রিন্ট তৈরি করা, ঠিক তার পাশাপাশি যে পয়সা ফেরত দেওয়া, টাকা ফেরত দেওয়ার যে একটা প্রশ্ন উঠেছে, সেটা নিয়েও কিন্তু এই ব্লুপ্রিন্টের মধ্যে থাকবে, এবং সেটাকেও কিন্তু এখানে গুরুত্ব সহকারে দেখা হবে। অর্থাৎ পুরো তদন্তের এবং এই তদন্তের কি কি পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলোকে নিয়ে তুলে ধরা হবে, সেটা নিয়ে কিন্তু আজকে এই বৈঠক হওয়ার কথা। তার উপরই বেস করে কিন্তু আগামী দিনের কিন্তু এই আন্দোলন, এই পুরো রূপরেখার তদন্ত হবে বলেই মনে করা হচ্ছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ দীপ্তিমান। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। ফোনলাইনের সঙ্গে রয়েছেন অপর এক দর্শক। কে বলছেন, কোথা থেকে বলছেন? আজকে কি আপনি যুব ভারতের ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন? হ্যালো, আমি উপস্থিত ছিলাম না। হ্যাঁ, কে বলছেন? আপনার প্রতিক্রিয়া। অভিজিৎ পাল বলছি, হাওড়া আন্দোলন থেকে। বলুন। বলবো? হ্যাঁ বলুন। টিভিটা তো দেখছি, আপনাদের চ্যানেলটা দেখছি তো। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। না, আপনারা প্রতিক্রিয়া জানতে চেয়েছেন, সেটার বিষয়ে তো প্রতিক্রিয়া যদি না বললে কি করে হবে? হ্যাঁ বলুন, আপনি শুনতে পাচ্ছি আমরা। আমার একটা প্রতিক্রিয়া ছিল আর কি, বিশ্ব বাংলায় এর চাইতে কি বেশি পাওয়ার ছিল যুব ভারতীর ক্রীড়াঙ্গনে, এইটুকুই। আর বিশ্ব বাংলা একটি বেশি আর কি দিতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন অপর এক দর্শক, তার সঙ্গে কথা বলবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে কি উপস্থিত ছিলেন আপনি? আমার ছেলে, আমি পূর্ব মেদিনীপুর ময়না থেকে দুলাল চন্দ্র জানা বলছি। হ্যাঁ বলুন। আমার ছেলে মেদিনীপুর থেকে গিয়ে টিকিট কেটে কাল থেকে গিয়ে ওখানে ছিল, ওরা কিন্তু মেসিকে দেখতে পায়নি। আচ্ছা, কত হাজার টাকার টিকিট কেটেছিলেন আপনার ছেলে? 12,500 টাকা। আচ্ছা, 12,500 টাকার টিকিট কেটেছিল। জানেন, আমরা এত দূর থেকে ছেলেরা কষ্ট করে মেসিকে দেখতে গেছে। এইবার মাঠের মধ্যে মেসি যখন ঢোকে, এই যে যারা মেসিকে ঘিরে ছিল, উনারা যদি না ঘিরে থাকতো ছেলেরা দেখতে পেত। হাজার হাজার ছেলে অনেক দূর দূর থেকে এসছে, তারা মেসিকে দেখার জন্য এসছে। মেসি একজন বিখ্যাত লোক। এবারে উনাদের সঙ্গে যারা ঢুকছিল, উনারাই ঢুকে আজকের অনুষ্ঠানটাকে এইভাবে বন্ধ করেছে, জানেন তো। এবারে আমরা আবেদন রাখবো, আমরা সরকারের কাছে আবেদন রাখবো, যারা ওর মধ্যে ঢুকে এই অনুষ্ঠানটাকে বন্ধ করেছে, ওদের জন্য শাস্তি হয়। গোটা পশ্চিমবাংলার ইয়ং জেনারেশন মেসিকে দেখার জন্য তারা কতদিন জেগে, রাত্রিতে জেগে বাবা মার সঙ্গে গন্ডগোল করে টিকিট কেটে তারা খেলা দেখতে গেছে, জানেন। একদম, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার খুব সুবিসঙ্গত আমরা বুঝতে পারছি বিষয়টা নিয়ে। গৌতম দা, এই বিষয়তেই আসবো। 12,500-এর বেশি টাকা দিয়ে টিকিট কেটেছিলেন তিনি। ইংরেজিতে একটা কথা আছে যে হেডস অনেক সময় বিপর্যয়ের পর বলা হয় হেডস মাস্ট রোল। আমার মনে হয় আজকেরটা একটা ক্লাসিক্যাল সিচুয়েশন, যেখানে হেডস মাস্ট রোল। হেডটা কোথায় কিভাবে রোল করা উচিত সেখানে তদন্ত কমিটি হয়ে গেছেন, তারা নিশ্চয়ই দেখাশোনা করবেন। কিন্তু এরকম একটা বিপর্যয়, আবার বলছি যে ফুটবল কলকাতার বুকে বা স্পোর্টস কলকাতার বুকে কম হয়েছে, এবং আগামী দুদিনে তুমি দেখবে আরও বেশি করে কলকাতাকে নিয়ে হাসাহাসি হবে যখন দিল্লি ভালোভাবে সংগঠন করবে, হায়দ্রাবাদ ভালোভাবে সংগঠন করবে। অলরেডি দিল্লি ম্যাচে সঙ্গে যুক্ত একজন আমায় ফোনে বলছিলেন, কলকাতাতে সব হয়েই থাকে বোতল টোতল ছোড়া। এইগুলো শুনতে খুব খারাপ লাগে। আজকের ঘটনাটা একেবারে অবাঞ্ছিত ছিল। আমি শুধু ভাবছি যে এটা কত ভালো একটা জাদুকরী দুপুর হতে পারত। লায়নেল মেসি 1.5-2 ঘন্টা সময় নিয়ে এসেছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি, মমতা ব্যানার্জি, এত সব মানুষ, এত সব ক্রাউড পুলাররা সঙ্গে। সেখানে এই অনুষ্ঠানটা যাদের জন্য করা, সেই ক্রাউড সবচেয়ে বঞ্চিত থাকলো, সেই ক্রাউড। এবং আমি মনে করি যে আজকে মিডিয়াও যদি বলো, লায়নেল মেসি শহরে এলেন, ধরো একটা কমার্শিয়াল ভেঞ্চার হোক, যাই হোক, তিনি তো মিডিয়ার সঙ্গে তার কোনো দেখা হলো না। মারাদোনা যখন এসেছিলেন 2008-এ, আমরা কিন্তু মিডিয়ার সঙ্গে ইন্টারাকশন দেখেছিলাম। 2011-তে এসেছিলেন, একটা ন্যূনতম ইন্টারাকশন ছিল। এটাতে না মিডিয়া, মানে আজকে ফ্যানরা ক্ষোভ প্রকাশ করছেন মিডিয়ার ওপরে,
মিডিয়াও ক্ষোভ প্রকাশ করছে, আপনারা ভুল করছেন মিডিয়ার উপর ক্ষোভ প্রকাশ করে। মিডিয়াও কিন্তু কিছু পায়নি এটা থেকে। যে আপনারা যদি মনে করেন যে মিডিয়া লায়নেল মেসির কাছ থেকে 4টে প্রশ্ন জিজ্ঞেস করেছে যে আপনি কি খেলবেন কিনা বিশ্বকাপে, দোহার দিন কেমন, মিডিয়া তো কোনো উত্তরই পায়নি মেসির কাছ থেকে। আমি শুনেছিলাম শতদ্রু দত্ত নাকি একটা পডকাস্ট চালু করবেন মেসিকে নিয়ে, আমি জানি না সেটা চালু করেছেন কিনা। কিন্তু জেনারেল মিডিয়া আমরা যারা, আপনাদের দুঃখ হচ্ছে, আমাদেরও দুঃখ হচ্ছে, আমরাও মেসিকে কাছ থেকে দেখার সুযোগ পাইনি। কারণ মেসি তো প্রেস কনফারেন্সেই আসেনি। শুরু থেকেই অনুষ্ঠানটা এমনভাবে হয়েছিল যে পিওরলি কমার্শিয়াল রাখা হয়েছিল। আমার মনে হয় ওটাকে আর মাঠে আনার প্রয়োজন ছিল না। যদি অনুষ্ঠানটাকে সরাসরি 5 তারা হোটেলে রেখে দেওয়া যেত তাহলেই বোধহয় ভালো হতো। কিন্তু আমার নিজের সন্দেহ যে শুধু 5 তারা হোটেলে রাখলে হয়তো লায়নেল মেসি আসতেই রাজি হতেন না। কারণ তিনি এসেছিলেন মানুষের সঙ্গে কাছে নিজের কৃতজ্ঞতাটা ব্যক্ত করতে। আনফর্চুনেটলি সেই সুযোগটাই তিনি পেলেন না। সেই ছবি বোধহয় বারবার দেখতে পাচ্ছি যে যেখানে লায়নেল মেসি তিনি কিন্তু চেষ্টা করছেন যে দর্শকদের উদ্দেশ্যে একবার হাত নাড়াবেন, সে বিভিন্ন ছবি কিন্তু ধরা পড়ছে। আমি বারবার জয়জ্যোতিকে জিজ্ঞেস করছিলাম মেসি কোথায়, ও আমায় বলছিলাম তোমার চোখটা বেশ ভালো তো, তুমি আমি দেখতেই পাচ্ছি না অর্ধেক সময় মেসিকে। উপরে ভিডিও স্ক্রিনে দেখছি যে মেসি কোথায়, আর তা উপরটা পুরোটা কাটা, মানে ঢাকা, মানে সঙ্গে কেউ না কেউ সাইডে রয়েছে, একটু মুখ দেখা যাচ্ছে, একটু দাড়ি দেখে বোঝা যাচ্ছে মেসি। অনেক আমি আবারও আসবো গৌতমদার কাছে, কিন্তু ফোন লাইনে আবার আসবে। হ্যাঁ আবারও আসবো কিন্তু ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের অপর এক দর্শক। কে বলছেন, কোথা থেকে বলছেন? আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আপনি উপস্থিত ছিলেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছেন? আমার একটা ছিল যে এই যে করা হয়েছে এটা কি আপনার কথা স্পষ্টত আমরা শুনতে পাচ্ছি না, ধন্যবাদ আপনাকে। আমি জয়দার কাছে আসবো। যে জয়দা, যে সফর কর্মসূচির কথা বলা হচ্ছেন বারবার, যে কথা গৌতম দাও বলছেন যে যদি মেসিকে গোলপোস্টের সামনে দাঁড় করানো যেত, উনি যদি ওখান থেকে একটু হাত নাড়িয়ে সকলের কাছে যদি একটু বক্তব্য রাখার সুযোগ পেতেন, দর্শকরাও খুশি হতো। দর্শকরাও ওই এক ঝলক দেখার জন্যই তো গেছেন, কারণ তারাও জানে যে 30-40 মিনিটই মেসি থাকবেন। কিন্তু যেভাবে আজকে মেসিকে ঘিরে উন্মাদনা তৈরি হয় এবং মাঠের ভেতরে মানুষজন দেখতেই পেলেন না মেসিকে, এবং শাহরুখ খান তার আসার কথা ছিল, শাহরুখ খানকে নিয়েও মানুষের মধ্যে উন্মাদনা ছিল, শাহরুখ খান এলেন, মিট অ্যান্ড গ্রিট করলেন, কিন্তু সেখান থেকেই তিনি চলে গেলেন। এই যে মিসকমিউনিকেশনের জেরে কতটা প্রভাব পড়বে? এক সেকেন্ড, আমি একটু জাস্ট কারেক্ট করি। শাহরুখ খান মিট অ্যান্ড গ্রিট করেননি। শাহরুখ খান জাস্ট একটা ফাঁকে ঢুকে 3 মিনিটের জন্য ঢুকেছিলেন, হায়াত রিজেন্সি হোটেলে ঢুকে মেসির সঙ্গে একটা জার্সি দিয়ে তারপর তিনি বেরিয়ে গেছেন। মিট অ্যান্ড গ্রিটের যে ফর্মাল ফাংশনটা তার মধ্যে শাহরুখ খান ছিলেন না। কিন্তু আমার সত্যি প্রশ্ন মনে হচ্ছে একটা, যে লায়নেল মেসি বিশ্ব চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন এলেন কলকাতায়, বিশ্বকাপ মাত্র 2-3 মাস দূরে, তিনি তাহলে কার জন্য এলেন? ফ্যানদের জন্য এলেন না, মিডিয়ার জন্য এলেন না। মিডিয়ার জন্য আসাটা কেন গুরুত্বপূর্ণ? মিডিয়ার মাধ্যমে ফ্যানদের কাছে খবরগুলো ছড়ায়। তাহলে তিনি কার জন্য এলেন? কিছু প্রভাবশালী মানুষের জন্য এলেন, কিছু বিত্তবান মানুষের জন্য এলেন, কিছু রাজনৈতিক মানুষের জন্য এলেন। তার সফরটা তাহলে কাদের জন্য ছিল? তার সফরটা কি তাহলে ফুটবলের জন্য ছিল না? এটা আমার জয়কে একটা প্রশ্ন। না, লিওনেল মেসি জানেন তার সফরটা ফুটবলের জন্যই ছিল, এবং এর নেপথ্যে যারা ছিলেন, মানে যারা মেসিকে পরিচালনা করছেন, মেসি তো কলকাতা চেনে না, মেসি তো সল্টলেক স্টেডিয়াম চেনে না, মেসিকে তো চালনা করছে কেউ, মেসিকে যারা এখানে নিয়ে এসছেন চালনা করছেন, এবং তাদের যে একটা প্রপার মানে পরিকল্পনা ছিল না সেটা একদম স্পষ্ট। এবং তুমি যেটা বারবার বলছো গোল পোস্টের সামনে যদি থাকতো মেসি, মানে একটাই বিষয় বলার, মেসি যেখানে থাকবে সেখানে আর কেউ থাকবে না, অন্য কোনো দর্শক বা লেম্যান ভিড় করবে না, এটা হলেই তো হয়ে যেত। শুধু এইটুকু, মানে কিপ থিংস সিম্পল, মেসি যেখানে থাকবে সেখানে অন্য কেউ ভিড় জমাবেন না। এইটা যদি জাস্ট এই ডেকোরামটা ফলো করা হতো তাহলে কিন্তু এরকম অগ্নিগর্ভ অবস্থা হতো না সল্টলেক স্টেডিয়ামে। এবং খুব স্বাভাবিক, যারা 15,000 টাকা 12,000 টাকা টিকিট কেটে এসছেন এখানে, তারা তো অবশ্যই ইন্ডিভিজুয়ালি মেসিকে দেখতে এসছেন। এবং মেসি যদি এখানে আসেন, তার সামনে যদি 200 জন থাকে, পেছনে যদি 200 জন থাকে, মেসিকে যদি দেখাই না যায়, তাহলে মেসির টিকিট আমরা কাটবোই বা কেন? তাহলে তো একদম যেটা মানে প্রাইভেট ইভেন্ট সেটা করলেই ভালো। আমি তো এখন টেলিভিশনে যেটা দেখছি না, আমি এটা মাঠে গিয়ে দেখিনি। আমার তো এখন মনে হচ্ছে যে অফিসে বসে কলকাতা টিভি দেখলেই হতো, তাহলে ইভেন্টটা বেটার বোঝা যেত। এগুলো তো দূর থেকে প্রায় বুঝতেই পারিনি যেটা এখান থেকে দেখা যাচ্ছে। এবং খুবই আনফর্চুনেট যে লায়নেল মেসি, তিনি, আমার তো খালি মনে হচ্ছিল যে লায়নেল মেসি ঢুকবেন, মাঝখানে দাঁড়াবেন, আর গোটা স্টেডিয়াম যেরকম সচিন সচিন চিৎকার করতো, সেরকম মেসি মেসি চিৎকার হবে, যেরকম কালকে ভোর 4টের সময় চিৎকার হচ্ছিল তার হোটেলে। ভাবাই যায় না, মানে কালকে 5 তারা হোটেলে আমি যে মেসি ম্যানিয়ার ছবি দেখেছি,
আমরা মারাদোনার সঙ্গে বলতে গেলে বড় হয়েছি বা মারাদোনাকে কেরিয়ারের মাঝখানে পেয়েছি, আমরা মনে করতাম মারাদোনা আলটিমেট। কালকে রাত্রিরে আই এম কনভিন্সড দেখার পর ওই ছবি 5 তারা হোটেলে লোকে কিভাবে ছুটে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে সে একটা পরশ পাথর কুড়োনোর জন্য যাচ্ছে বা জীবনের জন্য যাচ্ছে। ওই মেসি মেসি চিৎকারটা সল্টলেক স্টেডিয়ামে পুরো সর্বত্র থেকে উঠলে যে জিনিসটা মেসি দেখতে পেতেন সেটা তিনি দেখতেই পেলেন না। কলকাতা তাকে সেরাটা হাতে এনেও তাকে দিতে পারলো না কিছু লোকের ব্যর্থতা। একদমই তাই, সেই জায়গাতেই আমরা আবারও আসবো। কিন্তু যুবভারতী কাণ্ডে ইতিমধ্যে যে বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছে, তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠকে নির্দেশ দেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে। সে বিষয়তেও আসবো, কিন্তু ফোন লাইনের সঙ্গে রয়েছেন এখন একজন দর্শক। কে বলছেন, কোথা থেকে বলছেন? আজকে কি আপনি যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন? না, আমি উপস্থিত ছিলাম না। তবে একটা জিনিস। কে বলছেন আপনি? নামটা একটু বলবেন। আমি জয়ভদ্র বলছি, বাটানগর থেকে। বলুন। হ্যাঁ, মানে একটা জিনিস দেখে বুঝলাম সেটা হচ্ছে কোনো ব্যক্তি বিশেষ নিজেকে বড় করতে গিয়ে রাজ্যটাকে বা শহরটাকে ছোট করে দিলেন সবার সামনে বিশ্বের দরবারে। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমাদের মনে রাখা উচিত ছিল কেকের সাথে কি হয়েছিল এই কলকাতা শহরে, সেটা মনে রেখে মেসির সিকিউরিটি বা মেসির সিকিউরিটির সাথে সাথে দর্শকদের ভাবনাটাকে বুঝতে ছিল, সেটা কোনোটাই হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে। এই জায়গাতেই আমি আসবো গৌতম দা আপনার কাছে, যে যুবভারতী কাণ্ড থেকে কি তাহলে এবার কলকাতা শিক্ষা নেবে পরবর্তী কোনো রকম কোনো বড় অনুষ্ঠান করার সময়? আমরা নিশ্চয়ই শিক্ষা নেবে। তুমি ইনসাইড ফেন্সিংয়ে আর কখনো এত লোককে দেখবে না। তুমি দেখবে অনেক জিনিসগুলো অনেক স্ট্রিক্টলি মনিটরড হচ্ছে, অনেক বেশি কড়া, অনেক বেশি শৃঙ্খলিতভাবে হচ্ছে। এবং কেউ এই কোনো প্রাইভেট কোনো সংস্থা অনুষ্ঠান করতে গেলে তাদের সঙ্গে সিনক্রোনাইজ করে করা হবে, কারণ দুপক্ষই শিক্ষা নেবে যে ইগো দেখিয়ে কোনো লাভ নেই, কারণ যে গণ্ডগোল যদি হয় দুপক্ষই সমস্যায় পড়বে। আমার শুধু খারাপ লাগছে সব কিছুই হবে, কিন্তু তিনি লায়নেল মেসি তো আর কখনো ফিরবেন বলে মনে হয় না। একদমই তাই। গৌতম দা, শুধু তো আমি আপনার কাছে আবারও আসবো, কিন্তু ফোন লাইনের সঙ্গে রয়েছেন এখন অপর এক দর্শক। কে বলছেন, কোথা থেকে বলছেন? আজকে আপনি যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি সুজিত ঘোষ বলছি, বর্মি থেকে। হ্যাঁ বলুন, আপনি আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন? না, আমি ছিলাম না, আমি টিভিতে পুরো অনুষ্ঠানটা দেখছিলাম। আমি আপনার প্রতিক্রিয়া বলুন। আমার প্রতিক্রিয়া যে স্বতন্ত্র দপ্তরকে যে অ্যারেস্ট করলেন, আমি শুনলাম যে এয়ারপোর্টে ওনাকে অ্যারেস্ট করে, ওনাকে অ্যারেস্ট করে কি আছে? স্বতন্ত্র কি প্রশাসন চালান? প্রশাসনের বাকি যারা ছিলেন তারা কি করেছিল? মেসির সাথে যে প্রোগ্রাম ছিল, যে শিডিউল ছিল, সেগুলোকে কিছু করার হতো নাকি শুধু 200 জন লোক? আমরা মারাদোনার সময় দেখেছিলাম যেন জলের বোতল পর্যন্ত, কিন্তু এরকম শৃঙ্খল তো দেখিনি। মারাদোনা তো যে শিডিউল যা প্রোগ্রাম ছিল সমস্তটাই পালন করে, যেমন হুট খোলা জিপে গাড়িতে করে ঘুরেছিলাম, নিজে ছিলাম মাটিতে। তাহলে এই সমস্ত ওপরে পয়সা ইনকাম করাটাই কি এটা একটা প্রধান ইস্যু ছিল নাকি? এটা তো আমরা শুরুতেই বলেছি, শুরুতেই যে স্বতন্ত্রকে এককভাবে অভিযুক্ত করা ঠিক নয়। যদি স্বতন্ত্র থেকে আমি মনে করি অনেক পেশাদারিত্বের অভাব ঘটেছে, অনেক কিছু ঠিকঠাক করা উচিত ছিল, কিন্তু আজকের এই বিশৃঙ্খলার জন্য তো স্বতন্ত্র দায়িত্ব নয়। মেসিও এলেন, কতটা পার্থক্য? না, মানে মারাদোনা মাঠে এরম ভাবে মারাদোনা মোহনবাগান মাঠে যখন এসেছিলেন 2008-এ, সেবারও মারাদোনাকে কন্ট্রোল করা যায়নি, মোহনবাগান মাঠে তাড়াতাড়ি উঠে চলে যান, কিন্তু সেখানে এত গন্ডগোল হয়নি। মেসি এই মুহূর্তে বিগার দেন মারাদোনা। একটা কথা বুঝতে হবে যে মারাদোনা 1994-তে লাস্ট বিশ্বকাপ খেলেছেন, তিনি ভারতে প্রথম আসেন 2008-এ। 14 বছর চলে গেছে সেই সময় জীবন থেকে, অনেক নতুন স্টার তৈরি হয়ে গেছেন ইনক্লুডিং মেসি। মেসির মতো মধ্য গগনের থেকে বিশ্ব চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন আজ পর্যন্ত কেউ কলকাতায় আসেন, এবং মেসির যে পার্সোনাল একটা ক্যারিজমা আছে, আমি আবার বলছি, আমি কালকে রাত্রিরে কনভিন্সড দেখার পর, রোনাল্ডো ভক্তরা কষ্ট পাবেন, যে মেসি যে জায়গায় চলে গেছেন, একটা সময় ভারতীয় ক্রিকেটে সচিন যেরকম ক্রিকেটের মাপে যে জায়গায় ছিলেন, সেইখানে মেসি রয়েছেন। অবিশ্বাস্য মেসিকে ঘিরে যা ঘটছে। সেখানে তার অনুষ্ঠান অর্গানাইজ করার জন্যে, যেখানে শাহরুখ আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সৌরভ, অনেক অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল, অনেক প্রিপারেশন নেওয়া উচিত ছিল। এই ম্যাচটা তো প্রথমে হচ্ছিল ইডেনে, তারপরে সরে গেল সল্টলেকে। হঠাৎ করে সল্টলেকে সরে যাওয়ার পর আমি নিয়মিত শুনতাম শরদ্রু বলতো যে টিকিট নিয়ে গন্ডগোল হচ্ছে, অমুক স্ট্যাম্পিং নিয়ে গন্ডগোল হচ্ছে। আমি কখনো শুনিনি যে সংসারটা সুখের আছে, সবসময় গন্ডগোল হচ্ছে, এবং গন্ডগোল হতে হতে
সবচেয়ে কুশ্রী দিনটা আজকের জন্য অপেক্ষা করেছিল। গৌতম, আমি আবারও আসবো আপনার কাছে, কিন্তু ফোন লাইনের সঙ্গে রয়েছেন এখন অপর এক দর্শক। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শান্তিক মন্ডল কাটোয়া থেকে বলছি। আপনি আজকে ছিলেন যুব ভারতীর ক্রীড়াঙ্গনে? না, আমি আজকে ছিলাম না, আমি টিকিট পাইনি। আপনার প্রতিক্রিয়া জানান। আমি টিভিতে দেখছিলাম, তো টিভিতে দেখলাম যে যারা ওই মোহনবাগান যারা প্রাক্তন রয়েছেন তারা যখন সাইন করতে আসছিলেন তাদেরকে একভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছিল, এটা কিন্তু উচিত হয়নি। আর মেসিকে বলতে গেলে ওনাকে যদি একটু গাড়ির উপরে চাপিয়ে যদি গোটা মাঠটা ঘোরাতে পারতো তাহলে আর এরকমটা দেখতে হতো না। অনেক ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন অপর এক দর্শক। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া নাকতলা থেকে বলছি, অজয় ঘোষ। হ্যাঁ বলুন। গেছিলেন মাঠে? গেছিলেন? আপনাদের চ্যানেলের মাধ্যমে যা দেখতে পেলাম, প্রথমে বলি আমি মাঠে ছিলাম না। আচ্ছা। কিন্তু আপনাদের কলকাতা টিভি আমাদের সামনে যে দরজা খুলে দিল, সেখানে দেখে খুব লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে যে আগামী দিনে আমাদের এখানে এরকম একটা অনুষ্ঠান আদৌ হবে কিনা। আমরা নাকি কলকাতা নাকি ফুটবল প্রেমী অমুক ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা কি দেখছি, যাদের এই ইভেন্ট ম্যানেজার যাকে আপনারা বলছেন গ্রেফতার করেছে, এটা আইওয়াশ নয় তো? যারা এর জন্য দায়ী তাদের কি সত্যিই মানে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো স্টার্ন অ্যাকশন নেওয়া হবে? কেননা উনার মুখ চেয়ে কিন্তু আজকে এই মন্ত্রিত্ব এদের সব। এরা আজকে যে ঘটনাটা ঘটলো, কালিমালিপ্ত করলো, এর দায়ীটা কে নেবে? শুধুমাত্র কি সরি বললে কি এটা হবে? এটা কি ছেলে খেলার জায়গা? অনেক ধন্যবাদ আপনাকে। গৌতম দা, আপনার কাছে আসবো। এই জায়গাতেই যে ফুটবলের শহর কলকাতা বলা হয়, তাহলে কতটা কালিমালিপ্ত হলো আর কি বলা যাবে? আমার তো মনে হয় যে কালি দেওয়ার আর জায়গা বাকি নেই, পুরোটাই ভর্তি হয়ে গেছে। তুমি যদি এখন কালি দিতে যাও তাহলে তুমি কোনো জায়গা খুঁজে পাবে না এটাতে যা হলো। এবং খুবই আনফর্চুনেট যে আমার বারবার মনে হচ্ছে যে হলো তো মেসির সময় হলো। আর এই যে ভদ্রলোক বলছেন না যে কলকাতা টিভিতে ছবি দেখে বলছেন, কলকাতা টিভিতে উনি আসল ছবিগুলোই এখনও দেখেননি। যে ছবিগুলো মাঝখানে জয় তুলেছে, কতগুলো ভিডিও আমি পাঠিয়েছি, সেই ছবিগুলো দেখলে এই ছবিগুলোকে শিশু মনে হবে। যে আজকে কলকাতার বুকে যা হয়েছে, যুব ভারতীর বুকে, সেই ছবিগুলো অবিশ্বাস্য। মানে দিনে দুপুরে ফুটবল অরাজকতা বলতে যদি কিছু বোঝায় তাহলে সেটা আজকে ঘটলো। এবং আবার বলছি, আনফর্চুনেটলি এমন সময় ঘটলো যখন ভারত 142 নম্বরে, যখন লিওনেল মেসি বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় অহংকার শহরে, এবং 2-3 মাসের মধ্যে ওয়ার্ল্ড কাপ ফুটবল কাভারেজে গিয়ে যখন কেউ ভারতীয় সাংবাদিক পরিচয় দেবেন, তখন হয়তো কেউ বিদেশিদের মধ্যে বলবেন না যে আপনাদের ওখানে গিয়ে লিওর গন্ডগোলটা হয়েছিল না, তখন লজ্জা লাগবে। আমি আসবো আপনার কাছে জয়দা, আমি তোমার কাছেও আসবো, কিন্তু ফোন লাইনের সঙ্গে রয়েছেন এখন অপর এক দর্শক। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি জগন্নাথ ভট্টাচার্য বোলপুর থেকে বলছি। আপনি আজকে মাঠে গিয়েছিলেন? না, আমি আজকে মাঠে যেতে পারিনি একটাই কারণে, কারণ আমার মায়ের চোখের অপারেশন ছিল, ঠিক আছে, তো সেই জন্য আমি যেতে পারিনি। আমি টিকিট পেয়েও আমি যেতে পারিনি, কিন্তু আমি বাড়িতে ফিরে এসেছি। আর ফিরে এসে যখন আমি দেখছি আজকের এই অবস্থা, এই যে এত চূড়ান্ত অব্যবস্থার, মানে একটা মানে কি বলবো, খুব খারাপ লাগছে আমাদের, মানে আমরা বাঙালি হিসেবে, হ্যাঁ, যে একটা মানে চূড়ান্ত অব্যবস্থার একটা প্রশাসন এইভাবে যে আমাদেরকে মানে কালিমালিপ্ত হতে হবে আমাদের সমস্ত বাঙালি সমাজকে, এটা ভেবে খুব খারাপ লাগছে। আর একটা কথা আমি বলবো, রাজনীতিতে কখনো খেলা বিষয়টা আনা উচিত নয়, আর খেলাতে কখনো রাজনীতি জিনিসটা আনা উচিত নয়। আর এই দুটোতেই আমরা এই বাঙালি সমাজ তথা আমাদের পশ্চিমবঙ্গ এমন একটা সময়ে আমরা রয়েছি, খুব খারাপ লাগছে। কি বলবো, আর বলার কিছু নেই। অনেক ধন্যবাদ আপনাকে। গৌতম দা, এই জায়গাতেই আসবো। আজকের এই যে ঘটনা, তা কি রাজনৈতিক রং নিয়ে নিল? আমরা রাজনৈতিক রং নিয়ে নিল, কারণ এটা একটা মানুষের যেভাবে জনরোষ প্রতিফলিত হয়েছে, তাতে এটা খেলার ময়দান থেকে রাজনীতির দিকে চলে গেল। এবং যদিও মুখ্যমন্ত্রী, আমি বলবো যে এই যে টিকিট ফেরত দেওয়ার কথা বলেছেন, এতে অনেকটা জ্বালা প্রশমিত হবে যে সত্যি তো মেসিকে তো দেখেনি, ফুল টাকাই তো ফেরত পাওয়া উচিত, যে জন্য টিকিটটা কেটেছিলাম সেটাই হয়নি। এই টিকিটের টাকাটা পেলে হয়তো কিছুটা তাদের, এবং তারা যদি সত্যি দেখেন যে ব্যবস্থা হচ্ছে, যে যারা তাদের এই হতাশার জন্য দায়ী, তাদের যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তখন হয়তো তারা কিছুটা সান্ত্বনা পাবেন। কিন্তু তাদের আমি আবার বলি
যে মিডিয়ার উপর আক্রোশ দেখাবেন না। মিডিয়া কিন্তু কিছুই করে, মিডিয়ায় বিশৃঙ্খলার জন্য দায়ী নয়। উল্টে আমরা যখন উপরে প্রেস বক্সে বসেছিলাম, মিডিয়া বক্সটা পুরো 3টে বক্স ছিল, 3টে বক্স পুরো ভর্তি ছিল। আমি মিডিয়ার একাধজন ছাড়া কাউকে মাঠের মধ্যে দেখিনি। মিডিয়া এটাতে কি করতে পারে? মিডিয়া তো ইনসাইড ফেন্সিং কার্ড তো ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব থেকে ইস্যুড হয় না, না প্রেস ক্লাব থেকে ইস্যুড হয়। সুতরাং মিডিয়ার এখানে কোনো কিছু মিডিয়া মেসি কলকাতায় এসছেন, মিডিয়া তো সেটাকে আলোকিত করবে এবং এটা তো বিশাল ব্যাপার। এইরকম সময় একজন ফুটবলার যদি কলকাতায় আসেন, কেন আলোকিত করবে না? যিনি সেটা নিয়ে আসুন। আমার বারবার মনে হয়েছিল একজন প্রাইভেট প্রমোটার তিনি একক চেষ্টায় নিয়ে আসছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়, এটাকে প্রশংসা করা উচিত। কারণ আবার বলছি, লিওনেল মেসিকে ধরা কিন্তু সহজ কাজ নয়, কিন্তু ইভেনচুয়ালি উনি এনে যে গতিপথটা তৈরি করলেন, সেই ট্র্যাজেক্টরিটা বড্ড বেশি অন্যদিকে চলে গেল। সেটা যদি ফ্যান এবং মিডিয়ার মাধ্যমে আরও বেশি করে ফ্যান এই দিকে যদি বহমান থাকতো, তাহলে হয়তো আজকের দিনটা দেখতে হতো না। গৌতম দা, কলকাতায় এরপর যদি পরবর্তী ক্ষেত্রে বড় কোনো পার্সোনালিটিকে নিয়ে আসা হয়, তাহলে কলকাতার কি কি শিক্ষা নেওয়া উচিত আজকের যুবভারতী কাণ্ডের পর? আমার মনে হয় না কোনো বড় পার্সোনালিটি এখন কলকাতা আসবেন বলে। অন্তত কোনো প্রাইভেট প্রমোটাররা আজকে এই শতদ্রু দত্তের অভিজ্ঞতার পর কেউ আনতে চাইবে না। আনতে হবে সরকারকে কিংবা ফেডারেশনকে। ফেডারেশনে যেখানে কল্যাণ চৌবের মতো লোক বসে আছেন, সেখানে তুমি নিশ্চিন্ত থাকতে পারো কেউ বড় কেউ আসবে না। এআইএফএফ কখনো সেভাবে আনতেও পারেনি। আর প্রাইভেট প্রমোটাররা খুব সতর্ক থাকবেন। আমার মনে হয় না আর কোনো বড় মাঠে তারা এইসব ইভেন্ট অর্গানাইজ করবেন বলে। তারা একটা 5-তারা হোটেলের ব্যাঙ্কোয়েট বেছে নেবেন, সেটা অনেক সেফার। এই মাঠে এত মানুষের মধ্যে কন্ট্রোলটা তার হাতে, তারা ওইটুকুই করবেন যে কন্ট্রোলটা তাদের হাতে আছে, তার বাইরে কেউ ঝুঁকি নেবেন বলে আমার অন্তত মনে হয় না। কোথাও তো যুবভারতী কাণ্ডের পর আমরা দেখছি যে বিভিন্ন যে লিওনেল মেসি এরপর বিভিন্ন যে শহরে যাওয়ার কথা, হায়দ্রাবাদের পর যাওয়ার কথা দিল্লি, তারা কিন্তু বলছে যে কলকাতায় যেই বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। তাহলে এই যে এনডিএ শাসিত শহরগুলিতে, তাহলে এই যে তারা কিন্তু ইতিমধ্যেই দেখছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে তারা কটাক্ষ করছে, শুরু করে দিয়েছেন তারা কটাক্ষ করতে, যে পুলিশ তাহলে একেবারেই নিষ্ক্রিয় ছিল। এই পুরো ঘটনাটা, এটা কি পুরোটাই এবার লিওনেল মেসিকে ঘিরে রাজনৈতিক আঙিনায় গড়াচ্ছে এই পুরো ঘটনাটা? অ্যাবসলিউটলি, তো গড়াবেই, খুব স্বাভাবিক। মেসি একটা এত বড় নাম, তাকে ঘিরে এরকম একটা ঘটনা ঘটেছে, সেটাকে কেলেঙ্কারির রূপ তো বাকিরা দেবেই এবার। সেটা তো খুব সহজবোধ্য। এবং এই যে ঝাঁপিয়ে পড়ে দিল্লির পুলিশ কমিশনার বললেন, নির্দেশ দিলেন যে আমরা এসওপিটা তৈরি করে দিচ্ছি, কোনো লোক ঢুকবে না, এই থাকবে না, একদম স্ট্রিক্টলি অবজার্ভড হবে। এ থেকে তো খুব পরিষ্কার যে তারা ইভেন্টটা বাতিল করা, ক্যান্সেল করা দূরে থাক, তারা তো এটাকে আরও মান্যতা দিয়ে আরও স্ট্রিক্টলি এখন ইভেন্টটা করার চেষ্টা করছেন, আরও বেশি করে বোঝাতে যে আমরা পেশাদারি মনোভাব সম্পন্ন, ওরা নয়। এই জায়গাতেই আসবো যে তাহলে এই যে রিফান্ড নিয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছে, তাহলে কি রিফান্ড হওয়া উচিত? আপনার মতামত, রিফান্ড হওয়া উচিত নাকি এই পুরো অনুষ্ঠানটা আবারও ম্যানেজমেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট করুক? কোনোদিন সম্ভব নয়, পৃথিবীতে কখনো সম্ভব নয় লিওনেল মেসিকে রাজি করিয়ে আবার ম্যানেজমেন্টের রিঅর্গানাইজ করা। কেউ ঝুঁকে না, মেসির টিম ঝুঁকি নেবে না। তুমি মেসি হলে ঝুঁকি নিতে? কখনো কেউ মেসির টিম ঝুঁকি নেওয়া সম্ভবপর নয়। এটা সেই দিন, এটা টেস্ট ক্রিকেট নয় যে একদিনের খেলা 67-তে ইডেন পুড়ে গেল, ওয়েস্ট ইন্ডিজ বললো আমরা খেলবো না। তখন স্যার ফ্র্যাঙ্ক ওরেল ওখানে একটা যাদবপুর ইউনিভার্সিটিতে কাজে এসেছিলেন, তাকে বেরি সর্বাধিকারী গিয়ে ধরলেন যে সিএবির লোকরা বলছে একটু গ্যারি সোবার্সকে রিকোয়েস্ট করো। সোবার্সের পতাউদিকে তিনি রিকোয়েস্ট করলেন, ফ্র্যাঙ্ক ওরেল স্পেশালি সোবার্সকে। সোবার্স তখন আগুনে পুড়ে যাওয়ার পরও খেলতে রাজি হলেন। সেটা ছিল কলকাতাতেই ওয়েস্ট ইন্ডিজের কাটানো দিনগুলোর মধ্যে একটা। মেসি যদি আগামী 7 দিন কলকাতায় থাকতেন, আমি তাও কোনো পসিবিলিটি দেখতাম। একদম তাই গৌতম দা, যুবভারতী কাণ্ড থেকে হয়তো শিক্ষা নিচ্ছে হায়দ্রাবাদ, দিল্লি, তারা কিন্তু স্পষ্টত জানাচ্ছে, তাদের প্রশাসন স্পষ্টত জানাচ্ছে যে তারা সুশৃঙ্খলভাবেই লিওনেল মেসির যে ইন্ডিয়া ট্যুর তা সম্পন্ন করবেন। অনেক ধন্যবাদ আপনাকে গৌতম দা। সরাসরি ছিলেন আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য এবং সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আজকের মতো এখানেই শেষ করছি। 4টে 4 দিক দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।